আমরা ম্যাথামেটিক্সের এই পোর্শনটা দিয়েই প্রথমত আলোচনা শুরু করছি, সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল পেডাগগি। পেডাগগির পোর্শনটা আমরা প্রত্যেকেই বিএড বা ডিএলএড যা করেছি সেটাতে পড়ে এসছি কিছুটা। এখানে সেই জিনিসগুলো ছাড়াও বেশ কিছু জিনিস রয়েছে যেটা বিএড বা ডিএলএড আমরা পড়িনি, সেই জিনিসগুলোও পড়ব। এবং বিএড বা ডিএলএডে বেশিরভাগটাই যেটা হয়েছে আমরা থিওরি পড়েছি বেশিরভাগটা, ফলে তার থেকে এমসিকিউ বা খুব শর্টে অ্যান্সার করার মতন জিনিসগুলো আমাদের ঠিক মাথায় নেই। ফলে আমরা এখানে আর ওই বড় বড় থিওরি না পড়ে সেই থিওরিগুলো জিস্ট পড়ার চেষ্টা করব। আচ্ছা, প্রথমেই দেখে নাও যে আমাদের এখানে বেশিরভাগ অঙ্ক আসবে হচ্ছে অঙ্ক থেকে, নর্মালি যেরকম তোমরা অঙ্ক করো সেগুলো থেকেই বেশিরভাগটা আসবে। বাকি অল্প কিছু নাম্বার থেকে হয়তো এই পেডাগগি আসবে। কিন্তু সমস্যা যেটা হয়, এই পেডাগগির পোর্শন থেকেই সবচেয়ে কম নাম্বার ওঠে। কারণ পেডাগগির প্রশ্নগুলো একটু বিতর্কিতও যেমন থাকে, তেমনি একটু কনফিউজিংও হয়। কিছু কিছু প্রশ্নের উত্তর স্টুডেন্টরা আমরা একরকম দিয়ে থাকি, কিন্তু হয়তো দেখা গেল ওরা অন্যরকম উত্তর বলে বসে আছে। এটা ওনাদের ভাবনা চিন্তার উপর অনেকটা নির্ভর করে, ওনারা কী ভেবে প্রশ্নগুলো করেছেন। ফলে সমস্ত কিছু চ্যালেঞ্জ করাটাও অনেক সময় সম্ভব হয় না, বা চ্যালেঞ্জ করলেও তার নাম্বার পাওয়া যায় না। আর যতটা যা থিওরি বেস কোশ্চেন সেগুলো মোটামুটি করে গেলে, বা মোটামুটি যেগুলো বেসিক আইডিয়ার কোশ্চেন সেগুলো করে গেলে পেডাগগির বেশিরভাগ প্রশ্ন হয়ে যাওয়ার কথা। হয়তো দু একটা প্রশ্ন তোমার সবারই একটু অসুবিধা করতে পারে, তবে আমরা চেষ্টা করব মোটামুটি সব প্রশ্নগুলো বেশিরভাগটা যতটা পারা যায় কভার করা, যাতে পরীক্ষার হলে যেরকমই প্রশ্ন দিক না কেন আমরা মোটামুটি যেন সেখান থেকে একটা ঠিকঠাক অ্যান্সার করে আসতে পারি। কারণ ম্যাথের পোর্শনটুকু মোটামুটি সবাই পারবে, ওটুকু নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। কম বেশি ম্যাথামেটিক্স তোমরা সবাই জানো, আর একটু একটু প্র্যাকটিস বাড়িতে করলে ওই পোর্শনটুকু প্রত্যেকটাই পেরে যাবে প্রায় প্রায়। শুধুমাত্র যেটা সমস্যা হবে সেটা নিয়ে আমরা একটু বেশি আলোচনা করব, সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল পেডাগগি। এখন প্রথমেই আমরা ম্যাথামেটিক্সের নেচার নিয়ে আলোচনা করছি। এই সাবজেক্টটা বেশ ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা অন্য সমস্ত সাবজেক্ট থেকে কিন্তু আলাদা। এবং তুমি যদি একটু অতীতে চলে যাও, অর্থাৎ প্রাচীন যে সময় একদম শুরু হচ্ছে এই লেখাপড়া বা শিক্ষা দেওয়া, দান, শিক্ষা পাঠদান, এই ব্যাপারগুলো যখন শুরু হচ্ছে, সেই সময় কিন্তু একজন বিদ্বান ব্যক্তি বলতে বোঝানো হচ্ছে যিনি গণিত জানেন। এবং এই গণিত বলতে কিন্তু শুধুমাত্র যে গণিত আমরা করছি সেটা নয়, সেই গণিতের মধ্যে কিন্তু ফিজিক্সের পোর্শনও রয়েছে, সেই গণিতের মধ্যে কিন্তু বায়োলজির পোর্শনও রয়েছে, সেই গণিতের মধ্যে কিন্তু কেমিস্ট্রির পোর্শনও রয়েছে। ফলে সেই গণিত একটা ব্যাপক অর্থে ব্যবহার করা হতো গণিত শব্দটিকে। পরবর্তীকালে সেটাকেই কী করা হয়েছে, ব্রাঞ্চিং করে করে ছোট করা হয়েছে। এখন গণিত বলতে শুধুমাত্র ক্যালকুলেটিভ পোর্শনকেই বোঝানো হয়, বা যে কোনো সাবজেক্টের যা যা গাণিতিক সমস্যা যে জায়গাগুলো, সেই জায়গাটুকুকেই শুধুমাত্র আমরা এখন গণিত বলি। তো এই গণিতকে আমরা বহুদিন ধরে স্টাডি করছি, আগামী দিনেও আমরা স্টাডি করব, এবং সবচেয়ে সায়েন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই গণিত। তো এর নেচার সম্পর্কে সবাইকেই আমাদের বুঝতে হবে, এবং আমরা যারা পড়াচ্ছি, স্টুডেন্টদেরকে পড়াবো আগামী দিনে, সে আপার প্রাইমারি লেভেলে হোক, প্রাইমারি লেভেলে হোক, বা তার থেকে উঁচু লেভেলেই হোক না কেন, সেখানে কিন্তু আমাদের এই জিনিসগুলোর কিন্তু একটু বেসিক জ্ঞান থাকা দরকার, যে এই সাবজেক্টটা কেমন, এই সাবজেক্টের বিষয়বস্তু কী, এই সাবজেক্টের মোটিভটা কী, এই সাবজেক্টটা কেন পড়ব, কেন ছাত্রদেরকে পড়ানো হবে, কি উদ্দেশ্য রয়েছে, পড়লে কী এমন হবে, বা বাকি সাবজেক্ট থেকে এই সাবজেক্টটা কতটা আলাদা, এই বিষয়গুলো কিন্তু সবটাই এই পেডাগগির মধ্যে রয়েছে। তাহলে প্রথমেই আমরা দেখে নিই যে ম্যাথামেটিক্সের নেচার কী। দেখো, প্রথমটাই বলছে ম্যাথামেটিক্স ইজ এ লজিক্যাল সাবজেক্ট। লজিক্যাল কেন বলছে? দেখো, ম্যাথামেটিক্সে যা কিছু দেখছো তার প্রত্যেকটার পিছনে কিন্তু একটা লজিক রয়েছে। ম্যাথামেটিক্সে কোনো সম্ভাব্য উত্তর বলে কিছু হয় না, যে এটা হতে পারে বা ওটা হতে পারে, বা এটা না হলে ওটা হবে, এই রকম কিন্তু কোনো উত্তর ম্যাথামেটিক্সের ক্ষেত্রে হয় না। হয় এটা হবে, না হলে এটা হবে না, হয় এর উত্তর 10 হবে, না হলে এর উত্তর 10 হবে না। ফলে এটাও হতে পারে, ওটাও হতে পারে, এটার সম্ভাবনা আছে, ওটার সম্ভাবনা আছে, এই ধরনের কিন্তু উত্তর এখানে হয় না। এখানে যা কিছু আছে প্রত্যেকটারই পিছনে যথেষ্ট পরিমাণ লজিক রয়েছে। ইললজিক্যাল কোনো জিনিস, যেমন ধরো তুমি দর্শনের ক্ষেত্রে, দর্শন সাবজেক্টের ক্ষেত্রে দেখবে অনেক তত্ত্ব রয়েছে যার কিন্তু
তুমি কোনো লজিক খুঁজে না পেতে পারো। আমি বলছি না তত্ত্বগুলো পুরোপুরি ইললজিক্যাল, বাট অনেক সময় দেখা যায় যে তত্ত্বগুলো লজিক আমরা খুঁজে পাচ্ছি না। কিন্তু এই সাবজেক্টে যা কিছু বিষয়বস্তু পড়ব, ফলে এই সাবজেক্টে যা কিছু বিষয়বস্তু পড়ব তার প্রত্যেকটাই কিন্তু লজিক্যাল হতে হবে। ইললজিক্যাল কোনো জিনিস বা ভাষা জ্ঞানের কোনো জিনিস বা দ্বন্দ্বমূলক বা যেখানে কোনো সংশয় রয়েছে এরকম কিন্তু কোনো জিনিস এর মধ্যে নেই। দ্বিতীয়টা চলে আসো, দেখো বলছে অ্যাবস্ট্রাক্ট ইন নেচার। এখন অ্যাবস্ট্রাক্ট কথাটির অর্থ কী? অ্যাবস্ট্রাক্ট কথাটির বাংলা অর্থ দাঁড়ায় হচ্ছে বিমূর্ত। এর যদি বিপরীত শব্দকে ভাবো সেটা হচ্ছে মূর্ত। মূর্ত বলতে বোঝায় যার আকার আকৃতি রয়েছে, যাকে চোখে দেখা যায়, যাকে উপলব্ধি করা যায়, বোঝা যায়, সেগুলিকে আমরা বলি মূর্ত জিনিস। অর্থাৎ মাটির পুতুল একটি মূর্ত জিনিস, একটি ঘনক একটি মূর্ত জিনিস, যেটাকে আমি চোখে দেখতে পারি, বুঝতে পারছি জিনিসটা কেমন শেপ, চোখে দেখতে পাচ্ছি। তাহলে যেগুলো জিনিসগুলোকে আমরা চোখে দেখতে পাচ্ছি, তার যে জিনিসগুলোকে আমরা চোখে দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, অনুভব করতে পাচ্ছি, যার ধারণা আমাদের কাছে পরিষ্কার, সেইগুলোকেই আমরা বলছি মূর্ত জিনিস। তাহলে এর বিপরীতে কি দাঁড়াচ্ছে? বিমূর্ত, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ যা আমরা চোখে দেখতে পাচ্ছি না কিন্তু তা ক্যালকুলেশনে রাখছি, তার অঙ্ক করছি। যেমন তুমি দেখো বীজগণিতের অঙ্ক, বীজগণিতের অঙ্ক কিন্তু কোনোটাই তুমি চোখে দেখতে পাচ্ছ না। ফ্যাক্টরাইজেশন করছো, মিডিল টার্ম করছো, এক্স ধরে অনেক উত্তর বার করছো, তার কিন্তু কোনো জিনিস চোখে দেখতে পারো না। কিন্তু তুমি যদি জিওমেট্রিকে ভাবো, জিওমেট্রির প্রত্যেকটা জিনিসকে কিন্তু তুমি চোখে দেখতে পাচ্ছ, তুমি ছবিগুলো আঁকতে পারছো, তার শেপ, আকার, আকৃতি, দৈর্ঘ্য, প্রস্থ কোনটা কেবে প্রত্যেকটাতে বুঝতে পারছো। তাহলে দেখো এখানে কিন্তু কিছু মূর্ত জিনিসকে নিয়েও আমরা স্টাডি করছি, আবার কিছু বিমূর্ত জিনিসকে নিয়েও স্টাডি করছি। তাহলে অ্যাবস্ট্রাক্ট ইন নেচার বলতে বোঝায় যে এখানে বিমূর্ত জিনিসকে মূর্তের সাথে কানেক্ট করে পড়ানো হয়। দেখো এই জন্য লেখা হচ্ছে কানেক্ট উইথ অ্যাবস্ট্রাক্ট থিং ইন নেচার। তুমি যে সমস্ত বিমূর্ত জিনিস, আমি তো তুমি যখন কোনো স্টাডি করো, যখন একটা ধরো একটা কিউবকে স্টাডি করছো, নিশ্চয়ই কিউবটিকে তুমি সামনে আঁকো না, বা সামনে রেখে তুমি হাতে ধরে মাপো না। তুমি একটি কোনো রকম একটা ডায়াগ্রাম আঁকো, বা কখনো কখনো ডায়াগ্রাম ছাড়াই তুমি তোমার ধারণা দিয়ে কিন্তু তুমি সেটা কি করে ফেলো। তাহলে কি করছো তুমি? তোমার মাথার মধ্যে কিন্তু একটি মূর্ত ধারণা রয়েছে যে একটি কিউব, তার প্রত্যেকটি ধার সমান, তাহলে তার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয় বা 5 সেন্টিমিটার হয়, তাহলে এই কিউবটির, এই ঘনকটির আয়তন হবে কত? হবে এ কিউব। তাহলে তুমি 5-এর কিউব করে তুমি কিন্তু বার করে ফেলতে পারছো যে ঘনকটির আয়তন কত। তার জন্য কিন্তু সত্যিকারের ঘনকের তোমার দরকার পড়ছে না। তোমার কিন্তু ঘনকটি এরকম একটা ছোট্ট 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো একটি ঘনক এনে তার আয়তন মাপতে হচ্ছে না। তোমার কাছে ধারণা আছে যে ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, এবং এরকম একটি ঘনক হলে তার আয়তন কি করে বার করতে হবে সেই ধারণা তোমার কাছে আছে। অর্থাৎ এই যে বিমূর্ত যে কনসেপ্ট, অ্যাবস্ট্রাক্ট যে কনসেপ্টটা তোমার কাছে আছে, ফলে তুমি সেটাকে মূর্ত জিনিসের সাথে তুলনা করে তুমি কিন্তু তার উত্তর বের করতে পারছো। এই জন্য বলছে ম্যাথামেটিক্স হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ইন নেচার। এরপরে দেখো বলছে ম্যাথামেটিক্স হচ্ছে হায়ারার্কিক্যাল। এই কথাটি দেখবে যারা কম্পারেটিভ পড়েছো বা পড়ছো, যদি যারা পড়বে, দেখবে আমলাতন্ত্রের ক্ষেত্রে এই হায়ারার্কিক্যাল কথাটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। বা তুমি এই গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে দেখবে সবচেয়ে বেশি যে শ্রেণীর মানুষের চাকরি হয় সেটা হচ্ছে গ্রুপ ডি সেকশানে। অর্থাৎ সবচেয়ে বেশি মানুষ চাকরি করে গ্রুপ ডি সেকশানে। তাহলে গ্রুপ ডি মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, অর্থাৎ এরা হচ্ছে এই বেস লাইনে থাকা মানুষেরা। এর থেকে দেখবে আছে গ্রুপ সি পোর্শন, অর্থাৎ যারা অফিস জব করে, গ্রুপ সি সেকশন, একটু তাদের স্যালারি বেশি, তারা গ্রুপ ডি থেকে একটু সংখ্যায় কম হয়, তাদের চাকরির পরিমাণ কম হয় এখানে, এরা ধরো সেই গ্রুপ সি। এরপরে দেখবে গ্রুপ বি পোর্শন, একটু অফিসার র্যাঙ্কের পোর্শন, এরা দেখবে এই আরও কম, এবং সবচেয়ে উপরে থাকে গ্রুপ এ, এরা দেখে এখানে কিন্তু আরও কম।
অর্থাৎ যারা গেজেটেড অফিসার, অর্থাৎ এ গ্রেডেড অফিসার, যেটাকে আমরা বলি গভর্নমেন্টের একদম এ গ্রেডেড যারা গেজেটেড, এরা কিন্তু এই সেই এই একদম উপরে তারা কিন্তু অবস্থান করেন। ঠিক আছে? আচ্ছা, এখন এই ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও তাহলে হায়ারার্কিক্যাল জিনিসটি বলতে এরকম জিনিস একটা বোঝানো হচ্ছে যে এখানে তোমার বেসটা অনেক বড়। অর্থাৎ তুমি একদম ছোটোবেলায় যে জিনিসগুলো শিখছো, যে বেসিক আইডিয়াগুলো শিখছো, অনেক রকমের ছোটো 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 বেসিক আইডিয়া শিখছো ছোটোবেলা থেকে। দেখো তোমায় টুকটুক টুকটুক করে অনেক কিছু শেখানো হয়েছে। কোণ কাকে বলে শেখানো হয়েছে, সরল রেখা কোনটা, বক্ররেখা কোনটা, তল কি, সমস্ত জিনিস শেখানো হয়েছে। ইউক্লিডের জিওমেট্রি কোনটা, নন ইউক্লিডিয়ান জিওমেট্রি কোনটা, এই সমস্ত শেখানোর পরে আস্তে আস্তে সেগুলোই অ্যাপ্লিকেশন করতে করতে তার কিন্তু একদম চুলচেরা বিশ্লেষণ করছে এক একটা শেপের কিন্তু। তাহলে দেখো একটা বড় বিস্তৃত জিনিসকে তুমি প্রথমে নিয়ে আলোচনা করছিলে, তারপরে সেই জিনিসগুলোকে ব্যবহার করে করে কিন্তু তুমি ধাপে ধাপে উপরের দিকে উঠলে। তুমি যদি ট্রাইগোনোমেট্রির কথা ভাবো, ট্রাইগোনোমেট্রি করার জন্য তোমাকে আগে দরকার হবে কোণের ধারণা, তোমাকে আগে দরকার হবে কোণ কী করে মেজার করতে হয়, তোমাকে দরকার হবে সমকোণী ত্রিভুজ কাকে বলে, তার অতিভুজ কোনটা, ভূমি কোনটা, তাদের মধ্যে সম্পর্ক কী, এই সমস্ত বেসিক জিনিসগুলো প্রথমে ভালো করে রপ্ত করার পরেই কিন্তু তুমি তার উপর বেস করে আস্তে আস্তে একটার পর একটা দাঁড় করিয়ে কিন্তু এই ত্রিকোণমিতির জিনিসগুলো কিন্তু তুমি তৈরি করতে পারবে। তাহলে এই জন্য বলছে হায়ারার্কিক্যাল, অর্থাৎ ছোট থেকে উপর থেকে বেস থেকে তুমি আস্তে আস্তে বিল্ড করতে 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 তুমি কিন্তু উপরের দিকে ওঠো। এবং একদম চরম যে একদম কঠিন জিনিসটা কিন্তু আমরা সবচেয়ে শেষে শিখি। আমরা সবচেয়ে শুরুতে শিখি কি সবচেয়ে একদম সহজ জিনিসগুলো। এই জন্য দেখবে ছোটোবেলাতেই কিন্তু আমাদের প্রথমে গুণ শেখানো হয়নি, আমাদের প্রথমে শেখানো হয়েছে যোগ এবং বিয়োগ। তারপরে সেটাকে কাঠিন্য মাত্রাটাকে একটু বাড়িয়ে সেটাকে কি করা হয়েছে, আমাদেরকে গুণ শেখানো হয়েছে এবং ভাগ শেখানো হয়েছে। যখনই আমরা গুণ ভাগ যোগ বিয়োগ সবটা শিখে গেলাম, এই সবটাকে ব্যবহার করে কি শেখানো হলো, সরল অঙ্ক কী করে করতে শেখানো হচ্ছে। এরপরে আস্তে আস্তে আমাদের সেগুলোকে ব্যবহার করে পার্সেন্টেজ, সেগুলোকে ব্যবহার করে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, আস্তে আস্তে কিন্তু কঠিনের দিকে কিন্তু আমরা যাচ্ছি। ফলে সেটা কিন্তু এই রকম একটি শেপ নিচ্ছে, এই রকম একটি শেপ নিচ্ছে। এইখানে আমাদের হচ্ছে একদম সিম্পল জিনিস রয়েছে, আর এইখানে কিন্তু আমাদের একদম টাফ জিনিস রয়েছে, যেটা আমরা কিন্তু একদম কঠিন জিনিস, যেটাকে পুরনো জিনিসগুলোর উপর বেস করে কিন্তু আমরা তৈরি করতে পারছি। এরপরে দেখো বলছে ম্যাথামেটিক্স হচ্ছে টল শেপড কথার অর্থ দেখবে, যদি তুমি একটা 5 তলা বাড়ি বা 10 তলা বাড়িকে দেখো, কি দেখতে পাচ্ছ যে একটা স্তরের উপর একটা ছাদ দিয়ে 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 এত বড় একটা বাড়ি তৈরি করা হয়েছে। এখন যদি হতো যে এই দোতলাটা নেই মিসিং, তাহলে কি বাড়িটা তৈরি করা যেত না। কারণ এটার উপরেই তো এই ছাদটা দিয়ে এই তালাটা তৈরি করা হয়েছে, এর উপরেই ছাদ দিয়ে আবার একটা তালা তৈরি করা হয়েছে। ফলে কোনো একটি স্তর যদি মাঝখান থেকে না থাকতো তাহলে কিন্তু বাড়িটা ভেঙে যেতে পারে বা বাড়িটা তৈরিই হবে না। গণিতের ক্ষেত্রেও একই রকম, যে তোমার পূর্ব জ্ঞানের উপর বেস করে করে কিন্তু তুমি নতুন থেকে নতুন জিনিস শিখে চলেছো। যেমন তুমি যদি যোগ বিয়োগ না জানো, তুমি কখনোই সরল অঙ্ক করতে পারতে না। তুমি যদি একদম বেসিক জিওমেট্রিগুলো না জানতে, তাহলে তুমি কখনোই, ধরো তুমি সমকোণী ত্রিভুজই চেনো না, তাহলে তুমি ত্রিকোণমিতির অঙ্ক কী করে করবে। এখন তুমি ত্রিকোণমিতির কিছু জিনিসই বোঝো না, সাইন কী জিনিস, কস কী জিনিস, ট্যান কী জিনিস, এগুলোও বোঝো না, তাহলে তুমি হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক কী করে করবে। ফলে দেখো একটার উপর একটা সাজিয়ে সাজিয়ে কিন্তু আমরা এই পুরো ম্যাথামেটিক্সের এম্পায়ারকে দাঁড় করিয়েছি। অর্থাৎ একটা না শিখে কিন্তু তুমি তার পরের স্তরে যেতে পারছো না। এটা একটা গেমের মতন, যে তুমি লেভেল 1কে কমপ্লিট না করে কিন্তু লেভেল 2তে পৌঁছাতে পারছো না। ফলে তোমাকে শিখতে হবে একদম বেস লেভেল থেকে, দেন তোমাকে সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল করে কিন্তু একদম অন্তিম অবধি পৌঁছানোর চেষ্টা করতে হবে। পৌঁছানোর কোনো শেষ নেই, তুমি অঙ্ক শিখতেই থাকবে, আরও কঠিন থেকে কঠিন অঙ্ক আসবে, শেখার তো কোনো শেষ নেই। কিন্তু আমরা বেসিক্যালি তাই করছি, যে আমরা ছোটোবেলায় একদম সহজ জিনিস শিখেছি, তারপরে একটু উঁচু ক্লাসে যখন উঠছি আরও একটু কঠিন, সেই থেকে আরও কঠিন, এখন আরও কঠিন জিনিস শিখছি। এই জন্য এটাকে বলছে টল শেপ। এই ধরনের এই টার্মগুলো মনে রাখতে হবে, যে এই আলাদা করে এগুলোর কোনো দরকার হয় না,
কিন্তু এগুলো মনে রাখতে হয় যে হায়ারার্কিক্যাল বলতে কী বোঝায় বেসিক্যালি, এই ধারণাগুলো নিজের কাছে নিজের মতন করে পরিষ্কার রাখতে হবে। যাতে কি না কী হবে, এমসিকিউতে কী হবে, এইরকমভাবে তো প্রশ্ন দেবে না, প্রশ্নগুলোর মধ্যে হয়তো এই ধরনের জিনিসে কোনো একটা টার্ম দিয়ে দিল, এই ধরনের কোনো একটা যুক্তি দিয়ে দিল, ফলে তোমাকে পড়ে বুঝতে হবে যে হ্যাঁ এইটা ঠিক ওই হায়ারার্কিক্যাল জিনিসটার সাথে একই রকম, বা ওই টল শেপটার কথাই হয়তো বলছে। এই জন্য একটু বেসিক জায়গাগুলোকে তোমাদের পড়ে পড়ে একটু মাথার মধ্যে রাখতে হবে, যে জিনিসটা কি বুঝে রাখতে হবে। মুখস্থ করার কোনো ব্যাপার নেই, জাস্ট একটু ভালো করে বুঝে রাখতে হবে। এরপর দেখো এই বিষয়টিকে কেন পড়ানো হবে। ও আচ্ছা, এখানে আরও একটা জিনিস বলি, এই যে টল শেপটের ব্যাপার, তো কিন্তু বলতেই পারো যে তাহলে ম্যাথামেটিক্স টল শেপ কি, অন্য সাবজেক্ট কি টল শেপ নয়? দেখো সত্যি কথা বলতে অন্য সমস্ত সাবজেক্ট কিন্তু টল শেপ নয়। যেমন ধরো তোমরা বাংলাও পড়ছো, বাংলাও পড়তে হচ্ছে তোমাদের সেন্ট্রাল টেট বা স্টেট টেটের জন্য। সেখানে দেখো, বা তোমরা ছোটোবেলাও বাংলা যেখানে যেখানে পড়েছো, একটা কবিতা ধরো তুমি পড়লে না, ক্লাস 5-এ একটা কবিতা বা দুটো যে কটা কবিতা ছিল, কোনো কবিতা তুমি পড়োনি, ক্লাস 6-এর কবিতাগুলো পড়তে কি তোমার কোনো অসুবিধা হবে? হবে না, কারণ ক্লাস 5-এর কবিতার সাথে ক্লাস 6-এর কবিতার কোনো রকম কোনো লিঙ্ক নেই। ক্লাস 7-এ ধরো তুমি কোনো একটা উপন্যাস থেকে বা কোনো একটা ধরো বড় গল্প থেকে একটা ছোট্ট টুকরো অংশকে কেটে তোমাকে পড়তে দেওয়া হয়েছে, যেমন দেখবে একটা করে আলাদা করে বই দেওয়া হয় কখনো কখনো এখন ক্লাসগুলোতে, সেরকম একটি আলাদা করে বই দিয়েছে যেটা পড়ার জন্য কোনো একটি বড় গ্রন্থ থেকে তুলে দেওয়া হয়েছে কিছুটা একটা পোর্শন, সেটা ধরো তুমি পড়োই নি, তার পরের ক্লাসে অন্য একটা কিছু দেওয়া হয়েছে, তার সাথে কি তোমার কোনো অসুবিধা হবে? হবে না, কারণ এর সাথে এর পূর্ব যে জিনিসটা পড়ানো হয়েছে তার সাথে নতুন যে জিনিসটা পড়ানো হচ্ছে তার কোনো লিঙ্ক নেই, দুটো টোটালি ডিফারেন্ট জিনিস। ফলে এক্ষেত্রে কিন্তু টল শেফট হচ্ছে না। ফলে এই টল শেফটের ব্যাপারটা কিন্তু বেসিক্যালি সবচেয়ে বেশি ভালো বোঝা যায় ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, তবে হ্যাঁ, তবে অন্য সাবজেক্টগুলোও কিন্তু কিছুটা টল শেপ বটে। যেমন তুমি যদি ফিজিক্সের কথা বলো, তো সেটাও কিছুটা কিন্তু টল শেপ বটেই। এরপর চলে আসি অবজেক্টিভ অফ টিচিং ম্যাথামেটিক্স। এই যে গণিত যে আমরা ক্লাসরুমে পড়াচ্ছি বা তোমরা আগামী দিনে পড়াবে ক্লাসরুমগুলোতে গিয়ে, কেন পড়াবে? এই সাবজেক্টের কি দরকার ছিল? অকারণে একটা ছাত্রছাত্রীদের জন্য একটা বার্ডেন এক্সট্রা করে আমি কেন জুড়লাম? খুব কি দরকার ছিল? যদি দরকার থাকে তাহলে সেগুলো কি? দেখো 1 নম্বরে বলছে ম্যাথামেটাইজেশন অফ দ্য চাইল্ডস থট প্রসেস, অর্থাৎ শিশুর চিন্তনের গাণিতিকরণ করছে নাকি ম্যাথামেটিক্স। মানে কি? মানে শিশু যুক্তি তর্ক দিয়ে কোনো কিছুকে বোঝার চেষ্টা করা শুরু করছে এখন, অর্থাৎ তার মাথা মধ্যে এমন একটা জিনিস দিয়ে দেওয়া হচ্ছে যে সে এখন যে কোনো জিনিস দেখা মাত্র শোনা মাত্র সঙ্গে সঙ্গে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না, সে কিন্তু সেটাকে যুক্তি দিয়ে বিচার করা শুরু করবে। তার মধ্যে এই যে গাণিতিক যে চিন্তন, সেই চিন্তন প্রক্রিয়া শুরু হয়ে যাবে ম্যাথামেটিক্স শেখার পর থেকে। সে কিন্তু তুমি যা কিছু বললেও কিন্তু বিশ্বাস করে নেবে না, বা যা কিছু একটা দেখলেই সেটা কিন্তু তার পিছনে যে কী কারণ, কেন ঘটছে এই জিনিসটা, সেটা কিন্তু ভাবতে শুরু করবে। এই যে চাইল্ডের থট প্রসেসকে আমরা একটা লজিক্যাল ওয়ে দিচ্ছি, এটাকেই কিন্তু বলছে যে ম্যাথামেটাইজেশন অফ দ্য চাইল্ডস থট প্রসেস। ফলে ও কিন্তু আগের মতন আর সেই বোকার মতন ভাববে না, ও কিন্তু এখন বুদ্ধি দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করবে যে কেন ঘটছে এরকম, এর পিছনে কী কারণ আছে, বা এটা ঠিক না ভুল, ও কিন্তু সেই যুক্তিটা খাটানোর চেষ্টা করবে। এই জন্যই বলছে যে ম্যাথামেটাইজেশন অফ দ্য চাইল্ডস থট প্রসেস নাকি। এরপর দেখো চিলড্রেন লার্ন টু এনজয় ম্যাথামেটিক্স, শিশুরা ম্যাথামেটিক্সকে শিখবে আনন্দের সঙ্গে। মানে এটা তাদের জন্য একটা আলাদা করে বার্ডেন না তৈরি করে, একটা বোঝা না তৈরি করে, যেটা অঙ্কের ক্ষেত্রে প্রায়শই দেখতে পাই আমরা, যে গাণিতিক ভীতি তৈরি হয় ছাত্রছাত্রীদের মধ্যে, গণিত ভীতি তৈরি হয়, এবং এই গণিত ভীতিগুলো অনেক সময় দূর করা সম্ভবই হয়ে ওঠে না। এটা কখনোই জেন্ডার স্পেসিফিক নয়, ছেলে মেয়ে দুজনের মানুষ সবার মধ্যে এই ধরনের সম্ভাবনা দেখা যেতে পারে। সেক্ষেত্রে দেখা যায় যে তারা অঙ্ক দেখলেই ভয় পাচ্ছে, অঙ্ক পরীক্ষা আসলে সে তার মধ্যে একটা ফোবিয়া কাজ করছে, সে তার টেনশন বেড়ে যাচ্ছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা দেখি। কিন্তু
অঙ্ককে না আমরা সেইভাবে প্রেজেন্ট করব না, আমাদের অঙ্ককে সেইভাবে প্রেজেন্ট করতে হবে যাতে শিশু আনন্দের সঙ্গে শেখে, শিশু যেন এটাকে মজার ছলে গ্রহণ করে, শিশুর যেন এটাকে খেলা মনে হয়, শিশুর যেন এটাকে আলাদা করে একটা সাবজেক্ট যেটা তার মাথার উপর বোঝা তৈরি করবে এমনটা যেন মনে না হয়। এটাই আমাদের অবজেক্টিভ, এটাই আমাদের যেন উদ্দেশ্য হয়। এনসিএফ বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক সম্পর্কে আমরা পড়ব পরে আবার। এই লিখতে সমস্যা হচ্ছে। এই এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 বা তার পরেরগুলো যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে পরে পড়ব। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কগুলোর কিন্তু একটা মূল কথাই ছিল যে শিশুরা যেন হাসতে খেলতে খেলতে শেখে, শিশুদের কাছে যেন শিক্ষা বা এই যে শিক্ষাদান, এই যে পাঠদান, স্কুলে গিয়ে তারা পড়ছে, এটা যেন আলাদা করে তাদের জন্য একটা বার্ডেন না তৈরি হয়। শিশু যেন স্কুলে যেতে কোনো ভীতি না তৈরি হয়, শিশু যেন মনে করে যে স্কুলে যাচ্ছে মানে এটা একটা আনন্দের জায়গা, সেখানে সে আনন্দের সাথে খেলবে, সেখানে সে আনন্দের সাথে গাইবে, আঁকবে, সব কিছু যার মধ্যে দিয়ে যেন সে আস্তে আস্তে শেখে। এই জন্য দেখবে এখন নতুন যে বইগুলো বেরোচ্ছে এবং আমরা যে সময় পড়াশোনা করেছি সেই বইগুলোর মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আমরা যখন পড়াশোনা করেছি দেখবে সেই সময়ের বইগুলো সবটাই সাদা কালো থাকতো, তাদের ছবি টবি খুব একটা থাকতো না, কোনো ডায়াগ্রাম থাকতো না, ফ্লো চার্ট থাকতো না, খুব সাদামাটা একটা বই। কিন্তু তুমি এখনের বইগুলোকে তার সাথে কম্পেয়ার করবে, দেখবে বইগুলোতে প্রচুর ছবি দেওয়া হয়েছে, প্রচুর রং বেরঙের কালার ব্যবহার করা হয়েছে, বিভিন্ন রঙের রং ব্যবহার করা হয়েছে, বিভিন্ন ডায়াগ্রাম ব্যবহার করা হয়েছে, বিভিন্ন ফ্লো চার্ট ব্যবহার করা হয়েছে, যাতে কি না এটা আকর্ষণীয় হয়ে ওঠে, ছাত্রছাত্রীদেরকে না এটা অ্যাট্রাক্ট করে। এবং দেখবে এখনকার অঙ্কগুলো বিভিন্ন অ্যাক্টিভিটি দিয়ে শেখানো হয়। তোমরা যদি কেউ ছোটো বাচ্চা পড়িয়ে থাকো প্রাইভেট টিউশন বা বাড়িতে থেকে থাকে, দেখবে তাদের বইগুলোতে এখন বিভিন্ন অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে, তারা ওই অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে যেন আস্তে আস্তে শিখছে। হ্যাঁ, অবশ্যই বইগুলোতে যে সমস্ত অ্যাক্টিভিটি দিচ্ছে সব অ্যাক্টিভিটিগুলো খুব যে এফেক্টিভ তা নয়, তবে চেষ্টা চলছে এমনটাই যে ছাত্ররা যেন খেলতে খেলতে আনন্দের সঙ্গে জিনিসটাকে শিখে ফেলে, তাদের জন্য যেন এটা করে এক্সট্রা কোনো বার্ডেন না তৈরি, তাদের যেন মনে হয় এটা একটা কোনো গেম, এটা একটা কোনো ট্রিক্স, এটা একটা কোনো জাদু খেলা, এটার মধ্যে আমাকে ইন্টারেস্ট নিতে হবে। তো এইটাই কিন্তু ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের মূল কথা, যে ছাত্রছাত্রীদের জন্য এক্সট্রা কোনো বার্ডেন না তৈরি হয়ে যায়, শিক্ষা যেন ছাত্রছাত্রীদের কাছে একটা খুব মজার জায়গা, যেখানে তারা ফ্রিলি শিখতে পারবে, তাদের উপর কোনো চাপ তৈরি হবে না। তারপরে দেখো তার পরের পয়েন্ট বলছে মেকিং ম্যাথামেটিক্স এ পার্ট অফ চিলড্রেন্স লাইফ এক্সপিরিয়েন্স। বলছে ম্যাথামেটিক্সে আমাদের কী করতে হবে, শিশুদের যে দৈনন্দিন যে এক্সপিরিয়েন্স তার সাথে মিলিয়ে দিতে হবে। কেমন কি? ধরো আমরা তাদেরকে যে গণিত শেখাচ্ছি সেটা যাতে তাদের দৈনন্দিন কাজের সাথে যে গণিত ব্যবহার হচ্ছে দৈনন্দিন দিনে, সেটাকে যেন আমরা তার সাথে মিলিয়ে দিই। যেমন এই জন্য দেখবে ক্লাস 10 অবধি যে ম্যাথামেটিক্স পড়ানো হয় সেটাকে আমরা বলি বেসিক ম্যাথামেটিক্স, এবং সেই ম্যাথামেটিক্সগুলো দেখবে বেশিরভাগটাই আমাদের দৈনন্দিন জীবন সম্পর্কিত। সেখানে দেখবে আমাদের লাভ ক্ষতি রয়েছে, সরল সুদ কষা রয়েছে, পার্সেন্টেজ রয়েছে, সেখানে দেখবে আমাদের নর্মাল সরল অঙ্ক রয়েছে, যেমন গুণ ভাগ যোগ বিয়োগ রয়েছে, যেগুলো আমরা নর্মালি সারাদিনের কাজের ক্ষেত্রে ব্যবহার করি। বাজারে যখন তুমি কিছু কিনছো তখন তুমি কী করছো, ওজন মাপছো, ওজনের কনভার্সন করছো, কেজি থেকে গ্রাম, গ্রাম থেকে কেজি, তার দাম হিসাব করছো। এই সমস্ত অঙ্ক কিন্তু আমাদের কিন্তু এই দেখো ক্লাস 10-এর মধ্যে কিন্তু আমাদের শিখিয়ে ফেলা হয়। ফলে কী করছি আমরা, আমাদের এটাই উদ্দেশ্য এগুলো শেখানোর, মানে যে আমরা কেজি থেকে গ্রামে কনভার্সন এবং তার সাথে কী করে আমরা দাম হিসাব করব। যদি 1 কেজি পেয়ারার দাম 70 টাকা হয়, তাহলে 3.5 কেজি পেয়ারার দাম কত টাকা, সেটাকে আমরা ছাত্রছাত্রীদেরকে শেখাই কী করে বার করতে হয়। কারণ শেখাই কেন, কারণ তার যে লাইফ এক্সপিরিয়েন্স, সে বাজারঘাটে গিয়েও যখন দেখবে এই ধরনের কেনাবেচা হচ্ছে, তখন যেন সে এটাকে মিলিয়ে দিতে পারে, হ্যাঁ আমাকে তো স্যার শিখিয়েছিল বা আমাকে তো ম্যাম শিখিয়েছিল এই জিনিসটা কী করে বার করতে হবে। ফলে সে যেন দৈনন্দিন জীবনের যে অ্যাক্টিভিটি, দৈনন্দিন জীবনের যে তার প্রয়োজনীয় জায়গাগুলো, সেগুলোর সাথে যেন তার শেখা ম্যাথামেটিক্সে সে মিলিয়ে দেখতে পারে। এবং আমাদের কাজই হবে যে আমরা যেন ছাত্রছাত্রীদেরকে সেই জায়গাটা তৈরি করে দিই, যারা যেটুকু শিখছে সেটুকু যেন প্রয়োগ করতে পারে তার দৈনন্দিন জীবনে, বা মিলিয়ে দেখতে পারে তার দৈনন্দিন জীবনে, হ্যাঁ এইগুলো সত্যি ব্যবহার হচ্ছে।
তাতে কি না তাদের ক্ষেত্রে ম্যাথামেটিক্সটা এক্সট্রা কোনো সাবজেক্ট বার্ডেন বলে মনে হবে না, তারা মনে করবে যে এটা একটা লাইফের পার্ট, এটা আমাদের অটোমেটিক্যালি আমরা শিখে নেব। তারপরের পয়েন্ট দেখো, বলছে টু ডেভেলপ দ্য লজিক্যাল থিঙ্কিং এমন চিলড্রেন। বলছে ছাত্রছাত্রীদের মধ্যে লজিক্যাল থিঙ্কিং ডেভেলপ করছে। ছাত্রছাত্রীদের মধ্যে আর কিন্তু ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্স যিনি দেখবে তোমরা লক্ষ্য করে, যারা ম্যাথামেটিক্সে খুব ভালো তারা খুব একটা বোকা নয়, কারণ তার মধ্যে লজিক্যালি ভাবার প্রবণতা রয়েছে। সেই শিশুর মধ্যে লজিক্যালি ভাবার প্রবণতা রয়েছে। সে যে কোনো জিনিস দেখলে, শুনলে, বুঝলে সেটাকে লজিক্যালি অ্যানালাইজ করে, লজিক্যালি ভাবে এর পিছনে কী কারণ থাকতে পারে, এবং সেই কারণ নিয়ে কিন্তু সে যথেষ্ট গভীরভাবে চিন্তন করে। এবং এই যে চিন্তন করতে পারছে, এটা কিন্তু আমাদের অঙ্কের দ্বারাই তার মধ্যে তৈরি করতে হবে। এটাই আমাদের উদ্দেশ্য, যে অঙ্ক শেখার মধ্যে দিয়ে তার মধ্যে যেন এই লজিক্যাল থিঙ্কিং ডেভেলপ করে। সে যেন কোনো কিছু পাওয়া মাত্রই অ্যাকসেপ্ট করে না নেয়, ভুল ঠিক বিচার না করে যেন কোনো কিছু বিশ্বাস না করে নেয়। সে যেন লজিক্যালি বুঝতে শেখে যে আদৌ জিনিসটা সঠিক, বা এই জিনিসটা ঘটছে তার পিছনে কারণ কী কী। তো এটাও একটা কিন্তু উদ্দেশ্য। দেখো 5 নম্বর উদ্দেশ্য বলছে চিলড্রেন আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক স্ট্রাকচার অফ ম্যাথামেটিক্স, দ্যাট ইজ অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি অ্যান্ড ট্রাইগোনোমেট্রি। বলছে শিশু যেন ম্যাথামেটিক্সে যে সমস্ত বেসিক স্ট্রাকচার রয়েছে, যেমন অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রাইগোনোমেট্রি, এগুলো যেন বুঝতে শেখে। কারণ এই জন্যই কিন্তু আমরা ছোটোবেলা থেকেই এই জিনিসগুলোর একদম বেসিক থেকে শুরু করি। জিওমেট্রিকে যখন আমরা শুরু করি, আমরা ছাত্রছাত্রীদেরকে প্রথমেই পড়ানো শুরু করি পয়েন্ট কাকে বলে, পয়েন্ট কী জিনিস। তারপর আমরা শেখাই লাইন কাকে বলে, স্ট্রেট লাইন কাকে বলে, সরল রেখা কাকে বলে, সরল রেখাংশ কাকে বলে, রশ্মি কাকে বলে। তারপরে সেটা থেকে আস্তে আস্তে আরও ডেভেলপ করতে করতে আমরা বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ট্রাপিজিয়াম, কোণ, সমস্ত কিছু কিন্তু জিওমেট্রি শিখিয়ে ফেলি। ফলে এই যে বেসিক যে সমস্ত ম্যাথামেটিক্সের স্ট্রাকচার রয়েছে, অ্যারিথমেটিকের পোর্শান, ট্রাইগোনোমেট্রির পোর্শান, এই সমস্তটাই কিন্তু আমরা শেখাবো, এটাই আমাদের উদ্দেশ্য। এবং এখানে দেখো আমরা যা কিছু পড়ছি আমাদের মাথায় নিয়ে চলতে হবে। আমরা কিন্তু ক্লাস 10 লেভেল বা তার নিচু লেভেলের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই বেশিরভাগটাই বলছি। তার উপরের লেভেলের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে কিন্তু খুব বেশি বলছি না। মানে এখানে পেডাগগিতে যা কিছু বলা হয় এটা মাথায় রাখবে সবটাই ছোট বাচ্চাদের জন্য বা শিশুর জন্য। ফলে তোমায় যা উত্তরই করছে সেখানে যেন কোনো রাফনেস না আসে। ছোট বাচ্চাকে হ্যান্ডেল করতে গেলে তোমাকে কি করতে হয়, একটু আদর যত্ন দিয়ে ভাবতে হয় জিনিসটাকে, এখানেও তাই। ফলে তুমি যখনই এমসিকিউগুলো করবে তখন বুঝতে পারবে যে জিনিসটা কেমন। আচ্ছা, এরপরে দেখো এই জায়গাটা থেকে সেন্ট্রাল টেটে বেশ কয়েকবার প্রশ্ন এসছে। তোমরা সেন্ট্রাল টেটের প্রশ্ন যখনই নিজেরা ঘাটাঘাটি করবে দেখতে পাবে। জর্জ পোলিয়ার প্রবলেম, এটাকে বলছি আমরা জর্জ পোলিয়ার প্রবলেম সলভিং মেথড। বলছে অ্যাকর্ডিং টু জর্জ পোলিয়া দেয়ার আর 2 এইমস অফ টিচিং ম্যাথামেটিক্স ইন স্কুল। জর্জ পোলিয়া এই যে উদ্দেশ্যগুলো, যে স্কুলে অঙ্ক কেন পড়াবো, এর উদ্দেশ্যগুলোকে 2টো ভাগে ভাগ করেছে। যে আমরা স্কুলে কেন অঙ্ক পড়াবো, তার একটা ভাগকে তিনি বলছেন ন্যারো এইমস বা সংকীর্ণ উদ্দেশ্য। সংকীর্ণ মানে যার ব্যাপ্তি খুব ছোট, অর্থাৎ তার উদ্দেশ্যটা খুব বিশাল আর নয়, খুব ছোট চিন্তা ভাবনা হচ্ছে। আর একটাকে তিনি ভাগ করে বলছেন হায়ার বা ব্রড এইমস, এখানে একটা বিস্তীর্ণ চিন্তন রয়েছে। এর ভাবনাটা অনেক ব্যাপক অর্থে ব্যবহার করা হচ্ছে। এই 2টো ভাগে তিনি পুরো যে আমরা আগে যে এইমসগুলো পড়ছিলাম বা এই ধরনের আরও যা এইমস রয়েছে সেই এইমসগুলোকে তিনি 2টো পোর্শনে ভাগ করলেন। একটাকে বলছেন উনি ন্যারো এইমস, একটাকে বলছেন হায়ার বা ব্রড এইমস। ঠিক আছে, আমরা এই প্রবলেম সলভিং মেথডটাকে দেখে নিয়ে তারপরে আমরা এই এইমসগুলো কী কী বা কোনটা ন্যারো এইমস, কোনটা ব্রড এইমস বা হায়ার এইমস, সেটা নিয়ে আমরা একটু পরে পড়ব। দেখো এইটা বারবার পরীক্ষা এসছে, এটাকে মাথায় রাখবে। এটা খুব বেসিক একটা জিনিস, আলাদা করে কঠিন মনে হতে পারে, বাট কঠিন কিছু না। তোমরা যা কিছু করেছো দেখো তাই। ধরো একটা সহজ এক্সাম্পল দিই। ধরো তুমি একটা পাটিগণিতের অঙ্ক তোমাকে আমি করতে দিলাম, তাহলে তুমি সেই অঙ্কটা কী করে করবে ভাবো। ফার্স্ট অফ অল আমরা যেটা করি, অঙ্কটিকে ভালো করে পড়ি এবং পড়ে বোঝার চেষ্টা করি
যে অঙ্কটিতে কি বলেছে এবং কি জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ কী কী ইনফরমেশান প্রোভাইড করেছে এবং তার থেকে আমাকে কি জানতে চেয়েছে। দেন কি করি আমরা, এই যে কী জানতে চেয়েছে এবং কি কি দেওয়া আছে তার উপর বেস করে আমরা ভেবে দেখি যে অঙ্কটা কি করে করব। অর্থাৎ বেসিক্যালি একটা রূপরেখা তৈরি করে, একটা প্ল্যান তৈরি করি যে অঙ্কটা আমি, এই অঙ্কটা শতকরার অঙ্ক দিয়েছে, তাহলে আমি শতকরার যা কিছু নিয়ম কারণ সেটাকে ব্যবহার করে আমি এই উত্তরটাকে বের করে ফেলবো। এইভাবে আমরা একটা প্ল্যান মাথায় ভেবে নিই। দেন ভাবার পরে কী করি, আমরা খাতায় অঙ্কটা কষতে বসি, তাই তো। অঙ্কটা কষা হয়ে গেল, দেন আমরা উত্তরটাকে কি করি, আমরা মিলিয়ে দেখার চেষ্টা করি যে উত্তরটা ঠিকঠাক আসলো তো। সেটার জন্য আমরা অনেক সময় কী করি যে উত্তরমালা থেকে উত্তর দেখে নিই, বা কখনো কখনো আমরা উত্তরটাকে দেখেই বোঝার চেষ্টা করি এত এরকম বাজে উত্তর আসবে, বা আমার অঙ্কটা ঠিক মিললো না শেষ পর্যায়ে গিয়ে, তাহলে কি এরকম হতে পারে, বা আমাকে এখানে পজিটিভ আসার কথা ছিল নেগেটিভ এসে বসে আছে, তাহলে এখানে ভুল হয়েছে কোথাও। তাহলে আমরা কি করি, আবার অঙ্কটাকে হয়তো পড়ে দেখার চেষ্টা করি যে অঙ্কটাকে আমরা তাহলে কোথাও ভুল পড়লাম বা কোনো ভুল ইনফরমেশান নিলাম কি, নাকি আমরা যে পদ্ধতি ব্যবহার করেছি পদ্ধতিতে কোথাও ভুল রয়েছে, বা নাকি অঙ্ক করতে করতে কোনো একটা জায়গায় স্টেপ মিস করেছে। তাই তো করি, এটাই তো আমাদের বেসিক স্ট্রাকচার। দেখো পলিও এই একই কথা তার প্রবলেম সলভিং মডেলে বলছে। দেখো প্রথমটাই বলছে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। আমরা কি করছিলাম যে অঙ্ক পাওয়া মাত্রই আমরা অঙ্কটাকে পড়ে বোঝার চেষ্টা করছিলাম। তাহলে এই যে স্টেপ 1 এটা আমার হয়ে গেল। এরপরে কি করছি, 2 নম্বর স্টেপে আমরা কি করছি, এই অঙ্কটা পড়ার পর একটা প্ল্যান বানাচ্ছি, তাই তো। আমরা তাই তো করছিলাম যে আমরা অঙ্কটা পড়ে বোঝার চেষ্টা করলাম যে এটা কী ধরনের অঙ্ক, কী করতে বলেছে, তা কীভাবে সেটাকে একটা করবো, আমরা এক্সিকিউটটা করবো। দেখো সেই জন্য আমরা একটা প্ল্যান বানিয়েছি। তারপরে কি করলাম, আমরা ক্যারি আউট দ্য প্ল্যান, আমরা অঙ্কটি কষা শুরু করেছি, খাতায় কষে ফেলেছি অঙ্কটা। দেন লুক ব্যাক অ্যাট দ্য সলিউশন, এবং সলিউশনটা ভালো করে দেখলাম, এবং যদি দেখি সলিউশনে কোনো প্রবলেম রয়েছে আমরা কি করতে পারি, আইদার এখানে ব্যাক করতে পারি, নাহলে এখানে ব্যাক করতে পারি, নাহলে এখানে ব্যাক করতে পারি। যদি এখানে ব্যাক করি তাহলে আবার এখান থেকে সেম প্রসিডিওর, অর্থাৎ আমাদের যদি মনে হয় যে আমরা অঙ্কটাই বুঝিনি তাহলে অঙ্কটা আবার পড়ে নিয়ে গিয়ে অঙ্কটাকে আবার শুরু করতে পারি। বা যদি মনে হয় যে না আমরা অঙ্কটা বুঝতে পেরেছি কিন্তু অঙ্কটার জন্য যে প্ল্যানটা ব্যবহার করেছি প্ল্যানটা ঠিক নেই, তাহলে আমরা কি করব, এখান থেকে এখানে গিয়ে প্ল্যানটাকে ঠিক করব, দিয়ে আবার অঙ্ক করব। বা আমাদের যদি মনে হয় যে না আমাদের অঙ্কও বুঝেছি প্ল্যানও বুঝেছি কিন্তু এইটা আমরা বুঝিনি, অর্থাৎ ক্যারি আউট দ্য প্ল্যান করতে গিয়ে কোথাও একটা সমস্যা করে ফেলেছি, তাহলে আমরা কি করব, সলিউশনটা থেকে আমরা চলে যাব অঙ্কটা যেখানে করেছি সেখানে আমরা গিয়ে চেক করব যে আমরা কোথাও ভুল করেছি কি, যদি ভুল করে থাকি তাহলে সেটাকে ঠিক করে আবার কি করব, সলিউশনে আসার চেষ্টা করব। এই যে 4টে স্টেপ, এই 4টে স্টেপ মাথায় রাখতে হবে। পরীক্ষার সময় কিন্তু এই স্টেপ দিয়ে অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়। দেখো এই একটা এমসিকিউতে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অর্ডার অ্যাকর্ডিং টু দ্য পোলিয়াস প্রবলেম সলভিং মডেল। পোলিয়ার যে প্রবলেম সলভিং মডেলের কারেক্ট অর্ডার কোনটা। দেখো প্রথমটাই বলছে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, ডিভাইস এ প্ল্যান, লুক ব্যাক, ক্যারি আউট দ্য প্ল্যান। তাহলে প্রথমে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, হ্যাঁ প্রথমে প্রবলেমটিকে আন্ডারস্ট্যান্ড করবে, ভালো করে বুঝবে। তারপরে বলছে ডিভাইস এ প্ল্যান, একটা প্ল্যান তৈরি করবে, ঠিক অঙ্কটি পড়ে সে থার্ড স্টেপটা তো ভুল আছে, আগে ফোর্থ দিয়ে দিয়েছে তারপরে থার্ড দিয়েছে। ঠিক দেখো এখানে বলছে প্ল্যান তৈরি করার পরেই বলছে লুক ব্যাক। আমি অঙ্কটা কষলামই না তাহলে কি করে লুক ব্যাক করবো, ফলে এইটা দেখো ভুল আছে। দেখো এই ক্যারি আউট দ্য প্ল্যান, যেটা প্ল্যানের পরে ক্যারি আউট করার কথা ছিল সেটা পরে দিয়েছে, এটা হওয়ার কথা ছিল এটা আগে, ফলে এটা ভুল। দেখো পরেরটায় আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম ঠিক, ডিভাইস দ্য প্ল্যান ঠিক আছে, ক্যারি আউট দ্য প্ল্যান ঠিক আছে, লুক ব্যাক। দেখো এই 4টে স্টেপের সাথে মিলে গেছে, তাহলে এইটাই হচ্ছে আমার সঠিক উত্তর। দেখো পরেরগুলো ভুল আছে। ডিভাইস দ্য প্ল্যান, আমি অঙ্ক পড়লাম না, আমি প্ল্যান তৈরি করে ফেললাম, হয় আমি অঙ্ক না পড়ে কী করে বুঝবো যে অঙ্কটি কিসের অঙ্ক, ফলে এটা হতে পারে না। দেখো বলছে ডিভাইস দ্য প্ল্যান, আমরা প্রথমেই প্ল্যান বানিয়ে ফেলেছি, তাহলে এটাও হতে পারে না। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু এইটাই। আর একটা জিনিস এই পেডাগজি অ্যান্সার করার ক্ষেত্রে একটু মাথায় রাখবে, সেটা হচ্ছে কোনো প্রশ্ন পড়লে এই যে আমি দেখুন এক্ষুনি করলাম যে অপশান এ দেখলাম ভুল, অপশান বি দেখলাম ঠিক, তো আমি ঠিকটাকে দাগ মেরে দিলাম।
এইটা করবে না। খুব কনফিডেন্স না থাকা অবস্থাতে বা কনফিডেন্স থাকলেও এটা করার পরামর্শ আমি দেবো না। বিশেষত পেডাগগির ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে করতে পারো বা অন্য সাবজেক্টের ক্ষেত্রে করতে পারো, ম্যাথামেটিক্সের পেডাগগির ক্ষেত্রে এটা করার চেষ্টা করবে না। কারণ এই উত্তরগুলো কী হয়, এমনই গায়ে গায়ে হয় বেশিরভাগ উত্তর, অনেক সময় হয়তো তুমি যেটা ভাবছো সেটা থেকে স্লাইটলি কাছাকাছিও একটা উত্তর আছে এবং সেটি হয়তো ঠিক উত্তর। ফলে এরকম ক্ষেত্রে তোমার যদি মনে হয় যে না এইটা ভুল হচ্ছে, এইটা ঠিক মনে হচ্ছে, ওটাকে একটু মার্ক করে নিয়ে পরেরগুলো একটু পড়ে দেখলে, যদি মনে হয় যে না পরেরগুলো হওয়ার সম্ভাবনা নেই, দেন এটা দাগিয়ে দাও। অনেক সময় দেখলে যে এমন একটা এখানে একটা দিয়েছে, এটাও হতে পারে, কিন্তু যেটা মনে হচ্ছে তো 3 নম্বরটা সেটা হওয়ার পসিবিলিটি বেশি, সেটা আরও ভালো স্ট্রং একটা রিজন দিয়েছে, তাহলে কিন্তু তোমাকে সেটা দেখাতে হবে। সেটা আমরা যখন আরও এমসিকিউ করবো দেখতে পাবে এরকম প্রবলেম আসবে আমাদের। আচ্ছা, এরপরে আমরা এই পলিআরজি যে প্রবলেম সলভিংয়ের যে এইমসগুলোকে যে দুটো ভাগে ভাগ করেছিল, অর্থাৎ ন্যারো এইমস এবং ব্রড এইমস, তাই নিয়ে একটু আলোচনা করছি। দেখো, ন্যারো এইমস বলতে বোঝায় যার কোনো ব্যাপক বিস্তৃতি নেই, অর্থাৎ যেটাকে আমরা বলি সংকীর্ণ চিন্তন বা সংকীর্ণ উদ্দেশ্য। দেখো, প্রথম উদ্দেশ্য বলছে দিস এইমস এমফাসাইজ অন টার্নিং out employable adults who can contribute to social and economic development. এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে এমফাসাইজ করা, কিসের জন্য? যাতে এমপ্লয়েবল অ্যাডাল্টস তৈরি হয়, অর্থাৎ কর্মক্ষম, অর্থাৎ যারা কাজ করতে পারবে, অর্থাৎ অর্থ উপার্জন করতে পারবে, এমন যেন অ্যাডাল্টস তৈরি হয় যারা কিনা কন্ট্রিবিউট করবে কোথায়? সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, সামাজিক এবং অর্থনৈতিক যে সমৃদ্ধি তাতে যেন তারা কন্ট্রিবিউট করতে পারে। বেসিক্যালি আমরা এই সংকীর্ণ মানসিকতা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই কম বেশি আছে। এই যে আমরা যারা পড়াশোনা করছি, আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যই দেখবে যত যেই যাই মুখে বলি না কেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে চাকরি পাওয়া। বেসিক্যালি এই যে সংকীর্ণ উদ্দেশ্য, এটা কিন্তু আমাদের প্রত্যেকের মাথার মধ্যে কোথাও না কোথাও আছে যে আমাদের একটা চাকরি পেতে হবে। কিন্তু গণিত শেখানোর ক্ষেত্রে কিন্তু শুধু চাকরি, এই যে গণিত শিখবো, এটা কিন্তু চাকরি পাওয়ার জন্য শুধু নয়। গণিত শিখে চাকরি নাও করতে পারো, তুমি ব্যবসা করতে পারো, তুমি মাঠে চাষবাস করতে পারো। গণিত শিখছো মানেই তোমাকে চাকরি করতে হবে বা চাকরির জন্যই তুমি গণিত শিখছো এমনটা নয়। কিন্তু আমাদের মাথার মধ্যে কিন্তু এই উদ্দেশ্যটা কম বেশি সবারই থাকে। সেটাই বলছে, দেখো এই ন্যারো এইমস, যে দিস এইমস এমফাসাইজ অন দ্য টার্নিং আউট এমপ্লয়েবল অ্যাডাল্টস, যাতে আমরা কাজ করার জন্য যে শিক্ষা, আমরা বাবা মারাও আমার সময় বলি যে ভালো করে পড়াশোনা কর, নাহলে কিন্তু চাকরি পাবি না। তাহলে এইটা কি? এইটা একটা সংকীর্ণ মানসিকতা, একটা সংকীর্ণ উদ্দেশ্য, সংকীর্ণ চিন্তন, যে আমরা শুধু পড়াশোনা করছি চাকরি পাওয়ার জন্য, চাকরি পেলে আমাদের পড়াশোনা সার্থক, চাকরি না পেলে আমাদের পড়াশোনা সার্থক নয়। বা আমরা যা কিছু পড়বো আমরা সেটা কিন্তু চাকরির কথা মাথায় রেখেই পড়বো, যে চাকরির পরীক্ষায় আসবে না এমন এরকম কোনো জিনিসই আমরা পড়বো না, বা পরীক্ষায় আসবে না এরকম কোনো জিনিসই আমরা পড়বো না। এটা আমরা অনেক সময় করে থাকি, কিন্তু সেটা তো উচিত নয়। উচিত হচ্ছে যে আমাদের সবটাকে পড়া এবং অ্যানালাইজ করা, বোঝা। কিন্তু এই যে এইম, যেটা উদ্দেশ্য আমরা অনেক সময় নিয়ে চলি, সেটা কিন্তু এটাকে পলিয়া ন্যারো এইমসের মধ্যে এই জন্য রেখেছে যে এর কিন্তু কোনো ব্যাপক চিন্তন নেই, যে এটা বড়ো কিছু ভাবনা চিন্তার মধ্যে নেই। সবাই এখানে ব্যক্তিগত চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত, যে আমার এমপ্লয়েবল অ্যাডাল্টস হয়ে উঠতে হবে, আমি যেন সমাজে কন্ট্রিবিউট করতে পারি, আমি যেন আমার ফ্যামিলিতে গিয়ে কন্ট্রিবিউট করতে পারি, তার জন্য আমাকে একটা চাকরি পেতে হবে বা একটা উপার্জনের জায়গা করে নিতে হবে। 2 নম্বর দেখো, ইট ইজ রিলেটেড টু নিউমেরিক্যাল অপারেশনস, দ্যাট ইজ মেজারমেন্ট, ফ্র্যাকশন, পার্সেন্টেজ এক্সেট্রা। মানে এটা নর্মাল যে সমস্ত ক্যালকুলেশন, মেজারমেন্ট যে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি, সেগুলোর জন্যই আমরা ম্যাথামেটিক্স শিখছি। ধরো তুমি ছোটোবেলায় তো মাপতে পারতে না, এখন ফিতে দিলে যে কোনো জিনিস মেপে ফেলতে পারো। তুমি জানো কোনটা ফুট, কোনটা ইঞ্চি, তার মাপ জানো। তুমি কোনটা মিটার, কোনটা সেন্টিমিটার, সেটার মাপ জানো। ফলে এখন কিন্তু তুমি এগুলো মাপতে শিখে গেছো। ফলে এই যে মেজারমেন্ট বা এই যে ভগ্নাংশ, ফ্র্যাকশান, পার্সেন্টেজের যে সমস্ত অঙ্ক, এখন ধরো তুমি হঠাৎ করে তুমি একটা কোনো শপে গেলে, সেখানে গিয়ে তুমি কোনো একটা ড্রেস পছন্দ হলো, তুমি কিনতে চাইলে, তুমি জিজ্ঞাসা করলে এটির দাম কত, ওরা বললো 500 রুপিস, 500 টাকা। তুমি জিজ্ঞাসা করলে কি কম হবে, তারা বললো যে পুজোর জন্য আমাদের 15% ছাড় আছে। তা তুমি সঙ্গে সঙ্গে কিন্তু তুমি জানো 15% ছাড় দিলে ওটার অ্যাকচুয়াল দাম কত হবে, তুমি কিন্তু বের করে নিতে পারলে। তাহলে এই যে দৈনন্দিন আমাদের কাজকর্ম, দৈনন্দিন আমাদের যে চাহিদা, সেই মেটানোর জন্যই কিন্তু আমরা অঙ্ক শিখছি।
তাহলে এই যে শেখার কাজটা, এই যে উদ্দেশ্যটা আমরা মাথায় নিয়ে অঙ্ক শিখছি, এটা কিন্তু একটা সংকীর্ণ এইমসের মধ্যে পড়বে। দ্য লিমিটেড এইম অফ ম্যাথামেটিক্স ইজ টু ডেভেলপ ইউজফুল অ্যাবিলিটিস। ইউজফুল অ্যাবিলিটি মানে যেগুলো আমাদের এই যে প্রয়োজনে আমরা লাগছে, যা যা যেখানে যেখানে প্রয়োজন হচ্ছে সেই অঙ্কগুলোই আমরা বেশি করে শিখছি, যা প্রয়োজন হচ্ছে না সে আমরা শিখছি না। এই যে ইউজফুল অ্যাবিলিটি তৈরি করার জন্যই কিন্তু আমরা ম্যাথামেটিক্স শিখছি। অর্থাৎ যেগুলো আমাদের ব্যক্তিগত দরকারের জন্য বেশিরভাগ শিখছি, সেগুলো সবটাই কিন্তু আমরা এই ন্যারো এইমসের মধ্যে রাখছি বা পোলিয়া ন্যারো এইমসের মধ্যে রেখেছি। এটা যখনই তোমায় প্রশ্ন দেবে, তুমি প্রশ্ন দেখে কিন্তু তোমায় বুঝতে হবে যে এটা ন্যারো এইমসের মধ্যে নাকি এটা ব্রড এইমসের মধ্যে। তার জন্য এই এইমসগুলোকে তুমি যদি একটু স্টাডি করো, দেখলে বুঝতে পেরে যাবে যে ডিফারেন্স কী। দেখ, এরপরে বলছি ব্রড এইমস। ব্রড এইমস 1 নম্বর বলছে থিঙ্ক ম্যাথামেটিক্যালি, অর্থাৎ গাণিতিকভাবে চিন্তন করতে শেখায়। অর্থাৎ শিশু যে অঙ্ক শিখেছে, যা কিছু শিখেছে, শেখার পরে কিন্তু সে এখন কিন্তু চিন্তা করতে পারছে। অর্থাৎ দেখো, অনেক সময় দেখবে কিছু কিছু ছাত্রছাত্রী আছে ক্লাসরুমে, তাদের কোনো একটা অঙ্ক দেওয়া মাত্রই যে কোনো অঙ্ক বইয়ের করে ফেলে, কিন্তু তারা হঠাৎ করে তুমি যদি একটা অন্য যে কোনো বাস্তব জীবনের কোনো প্রবলেম তার সামনে এনে দাঁড় করাও, সে কিন্তু হকচকিয়ে যায়, সে কিন্তু তার সলিউশন নিয়ে ভাবতে পারে না ঠিকঠাক মতো। আবার দেখবে কিছু কিছু শিশু অঙ্ক হয়তো করে, খুব বেশি সব অঙ্ক না পারলেও সে অঙ্ক কিন্তু করার চেষ্টা করে, কিন্তু তার জীবনে যে কোনো অন্য কোনো রকম তার সামনে প্রবলেম দাঁড় করিয়ে দাও, সে কিন্তু সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে শিখছে, ভাবনা চিন্তা করে দেখাতে পারছে যে হ্যাঁ আমি সঠিক ওয়েতে ভাবছি। এটা কিন্তু অনেক মানুষ যারা এই সমস্ত এডুকেশনিস্ট, তারা কিন্তু এটা নিয়ে অনেকবার এই ধরনের কথা বলছে যে এই যে অনেক অঙ্ক করতে পারছে বা সব অঙ্ক করতে পারছে, এটার থেকে কিন্তু গুরুত্বপূর্ণ যে সে অঙ্ক দেওয়া মাত্র সঠিক ওয়েতে ভাবতে পারছে, বা যে কোনো সমস্যা পাওয়া মাত্র সে সঠিক ওয়েতে ভাবছে। বইতে থাকা সমস্ত অঙ্ক করতে পারার থেকে সে যেন এমন হয়, সে তার সামনে যা প্রবলেম দেওয়া থাকুক, সেই অঙ্কগুলো তার পরিচিত হোক অপরিচিত হোক, সমস্যাগুলো হয়তো তার প্রথমবার সেই সমস্যার সম্মুখীন হচ্ছে, সে যেন সঠিক পদ্ধতিতে চিন্তন করতে পারে। জন ডিউই এই সম্পর্কে কিন্তু এইরকমই একটি মতামত রেখেছিলেন। তিনি বলছেন যে ছাত্রছাত্রীরা যেন সঠিক ওয়েতে চিন্তা করতে শেখে, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। কোনো অঙ্ক করে শেষ পর্যন্ত করে ফেলতে পারছে কি পারছে না সেটার থেকে গুরুত্বপূর্ণ যে হয়তো হতেই পারে যে কোনো একটি ছাত্র বা ছাত্রী স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো মনে রেখে অঙ্কটি করে ফেললো, সেটার থেকে গুরুত্বপূর্ণ যে সে স্টেপ বাই স্টেপ নিজে ভাবনা চিন্তা করে অঙ্কটি করার চেষ্টা করছে। হতেই পারে সে উত্তর অবধি পৌঁছাতে পারেনি, কিন্তু তার ভাবনাটা ঠিকঠাক হতে আছে, তো তার উপর তারা বেশি করে জোর দিচ্ছে। এটা একটা ব্রড এইমস। এরপরে বলছে দেখো, হ্যাভ লজিক্যাল ডিসকাশন। তারা যেন যে কোনো জিনিস শোনা মাত্রই তার যেন লজিক্যালি ডিসকাস করতে শেখে, বন্ধুদের সাথে, শিক্ষক শিক্ষিকাদের সাথে কোনো যেন ডিসকাশন করা মাত্র সে যেন কোনো অ্যাজামশান করে যেন কোনো ডিসকাশন না করে, কোনো কিছু আবেগজনিত হয়ে যেন কোনো ডিসকাশন না করে, কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে যেন কোনো কিছু সিদ্ধান্ত না নেয়, সে যেন লজিক্যালি কোনো আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারে। এইটা কিন্তু একটা ব্রড এইম, যেটা গণিত শিখনের মধ্যে দিয়ে তার মধ্যে কিন্তু অটোমেটিক্যালি ডেভেলপ করবে। এরপর আসছে ফাইন্ড লজিক্যাল কনক্লুশন টু বিলিভস। তার যে সমস্ত বিশ্বাস, সেগুলো বিশ্বাসগুলো কিন্তু এখন আর সে ফট করে অ্যাকসেপ্ট করবে না, সে কী করবে, লজিক্যালি ভাবতে শিখবে। আদৌ কীরকম সম্ভব, যেটা আমি জানতাম সেটা কি সত্যি এরকম, সে কিন্তু এটার পিছনে লজিক বোঝার চেষ্টা করতে শুরু করবে এর থেকে। 4 নম্বর দেখো, আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাবস্ট্রাক্টনেস। এটা আমরা আগেও পড়েছি যে অ্যাবস্ট্রাক্টনেস অর্থাৎ এই যে বিমূর্ততা, এটাকে সে বুঝতে শিখবে যে বিমূর্ত জিনিস কি, তাকে মূর্ত জিনিসের সাথে কী করে কানেক্ট করে বোঝার চেষ্টা করতে হয়, এটা কিন্তু সে করতে শিখে যাবে। ফাইন্ড সলিউশন টু এ প্রবলেম। যে কোনো একটা প্রবলেম দেওয়া মাত্র, সেটা অঙ্কের প্রবলেম হতে হবে এমন নয়, তার ব্যক্তিগত জীবনের কোনো সমস্যা হতে পারে, তার অন্য কোনো রকম হঠাৎ করে তৈরি হওয়া তার সামনে একটা সমস্যা তুলে দাও, সেই জন্য সমস্যাটা নিয়ে ভাবতে শুরু করে যে এর প্রবলেমের সলিউশন কী করে এই প্রবলেম থেকে বেরোনো যাবে। এই সমস্ত যেগুলো তৈরি হচ্ছে, দেখো এগুলোর সাথে কিন্তু আমাদের ক্লাসরুমে ম্যাথামেটিক্স কী পড়লো, কতটা পড়লো, বা বেশি কেউ দুটো বেশি অঙ্ক করলো কিনা, তার সাথে কিন্তু দেখো এই ব্রড এইমসগুলো কোনোটাই কানেক্টেড নয়। ব্রড এইমসগুলো হচ্ছে ব্যাপক অর্থে ব্যবহার করা হচ্ছে যে পুরো গণিত শিখনের ফলে তার ব্যক্তিগত জীবনে কি কি এমন ডেভেলপমেন্ট হলো, তার মানসিকতায়, তার চিন্তনে, তার অ্যাক্টিভিটিতে কি কি নতুন কিছু আমরা দিতে পারছি।
যাতে কিনা সে তার জীবনের বাকি জায়গাগুলোতে ব্যবহার করছে। সে বাজারে গিয়ে হয়তো কেউ একজন ভালো তোমার থেকে ভালো হিসাব করছে, ভালো তাড়াতাড়ি করে গুনে ফেলতে পারছে যে কতটা কি মাল কিনেছে বা কতটা কি তার টাকা খরচ হয়েছে, হতেই পারে। কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু ব্রড এইমসের ক্ষেত্রে যে সে গাণিতিকভাবে চিন্তন করতে পারছে কিনা, কোনো জিনিস লজিক্যালি ভাবতে পারছে কিনা, কোনো জিনিস পেলে তার পিছনে লজিক্যাল যে কনক্লুশন সেটা আনতে পারছে কিনা, এইগুলো যেন, বা বিমূর্ততা সম্পর্কে তার যেন ধারণা তৈরি হচ্ছে কিনা, এগুলো কিন্তু সব কিন্তু এই ব্রড এইমসের মধ্যে পড়বে। তাহলে বোঝা গেল যে এই ন্যারো এইমস এবং ব্রড এইমসের বেসিক্যালি ডিফারেন্স কী। ব্রড এইমস বলতে বোঝায় ব্যাপক অর্থে, তার সাথে ক্লাসরুমের কেউ দুটো অঙ্ক কম করলো বেশি করলো বা ইন্ডিভিজুয়ালের কোনো রকম কোনো লিঙ্ক নেই, এটা ব্যাপক অর্থে সবার ক্ষেত্রে প্রযোজ্য। আর ন্যারো এইমসের ক্ষেত্রে কী বলতো, এখানে আমরা ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়ছি, ব্যক্তির উন্নতির উপর ভাবনা ভাবছি, যে কাউকে এমপ্লয়েবল বানাবো, কেউ একটু বেশি মেজারমেন্ট শিখে নেবে, তার ইউজফুল জিনিসগুলোকে তাকে বেশি করে শেখাবো, এইগুলো আমাদের ন্যারো এইমস। দেখো, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্ক সম্পর্কে তোমরা বিএডে বা ডিএলএডে পড়েছো হয়তো, দুটো তিনটে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এনসিএফ 5, 7 আরও হয়তো 2-1টা পড়েছো হয়তো। এখানে 5টা সম্পর্কে আমরা একটু পড়ছি, পুরো তো পড়ছি না, পুরো তোমরা হয়তো আগেও পড়েছো কোথাও কোথাও, বা প্র্যাকটিকাম লিখেছো, কিছু কিছু হয়তো মনে থাকবে, কিছু কিছু তো মনে থাকবে না। এখানে শুধু এনসিএফ 2005-এর প্রাইমারি লেভেলের উপর কী কী ওরা সাজেশান দিয়েছিল সেগুলো আমরা একটু দেখছি। দেখো, 1 নম্বর বলছে এনশিওরিং নিউমেরেসি ইন অল চিলড্রেন ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ ভিজুয়ালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন। মানে কি, এনশিওরিং নিউমেরেসি ইন অল চিলড্রেন ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন। অর্থাৎ নিউমেরেসি মানে এখানে তাকে নাম্বার চেনানো হবে, এবং নাম্বারের যে বেসিক অপারেশন বা নাম্বারের ব্যবহার সেটা যেন এখানে ভালো মতন সে শিখে ফেলতে পারে। এই জন্য দেখবে একদম তুমি প্রাইমারি লেভেলে যখন আমরা পড়ানো শুরু করি, আমরা প্রথমেই শুরু করি তাকে নাম্বার দিয়ে। নাম্বারগুলো কি, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, এগুলো কি, এগুলো কীভাবে ব্যবহার করব, 10 কী করে লিখবো, 100 কী করে লিখবো, 1 লক্ষ কী করে লিখবো, এগুলো প্রথমে শেখাই। দেন তাকে যোগ বিয়োগ করতে শেখাই, গুণ ভাগ করতে শেখাই। তারপর এটার উপর আস্তে আস্তে নাম্বার দিয়ে যত রকমের তাকে জিনিস বোঝানো যেতে পারে, শেখানো যেতে পারে, তার উপর কিন্তু আমরা এখানে একটা বিশেষ পরিমাণ জোর দিই। এইটা কিন্তু ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005-এ কিন্তু বেশ কিছু সুপারিশে বলা হয়েছে, যে তার মধ্যে যেন এনশিওর করা যায় যে ছাত্রের মধ্যে যেন এই নিউমেরেসি যেন তৈরি হয়, ছাত্রদের যেন সংখ্যার জ্ঞান যেন তো ঠিকঠাক মতন তৈরি হয়। অ্যাট দিস লেভেল, 2 নম্বর দেখো, অ্যাট দিস লেভেল প্রোগ্রেশন শুড বি ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। মানে কি, এক্ষেত্রে তার যেন যখন বিকাশ ঘটবে সেটা যেন কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ তার যেন প্রথমে এক্সাম্পল বা দুটো ছোট ছোট জিনিসের এক্সাম্পল থেকে সে যেন একটা জেনারেল ভাবনা ভাবতে শেখে। অর্থাৎ তুমি যদি দেখো, যেমন আমি তোমায় বলি যে ধরো আমরা এনখানা টার্মে সাম করতে শিখেছি, এনতম টার্মে সাম করতে শিখেছি, তাই না? আমাদের ফর্মুলা কি ছিল, n × n+1/2। তাহলে এখানে যদি আমি বলি তুমি 50খানা নাম্বারের সাম বার করো, তাহলে তুমি ফটাফট কী করছো, এর জায়গায় 50 বসিয়ে ক্যালকুলেট করে ফেলতে পারছো। এই জিনিসটা তো একটি অ্যাবস্ট্রাক্ট জিনিস, তাই না? এটা তো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট জিনিসটা আসলো কী করে, সেইটা কিন্তু এখান থেকে শিখবে। কী করে শিখবে, তাকে প্রথমে শেখাও 1 + 2 হচ্ছে 3, তারপরে তাকে শেখাও 1 + 2 + 3 হচ্ছে 5, 1 + 2 + 3 + 4 হচ্ছে 4 আর 2 4 আর 3 7, 8, 9, 10। এরপরে তুমি শেখাও, এটা হচ্ছে 15।
দেখো এইটাকে আমি লিখছি 2 ইন্টু 2+1/2। এইটাকে আমি লিখছি 3 ইন্টু 3+1 সরি দাঁড়াও 3 3 2 5 আর 6, এটা 6 হবে /2। এইটাকে আমি লিখছি 4 ইন্টু 4+1/2। এইটাকে আমি লিখছি 5 ইন্টু 5+1/2। তাহলে দেখো এখানে 5 লেখার জন্য এখানে আমি 5 আর এখানে 5 লিখছি, এখানে 4 অবধি নিলে এখানে 4, এখানে 4 লিখছি, বাকি দেখো সমস্ত জিনিস একই আছে সবগুলো ফর্মুলাতে। ফলে এখানে যখন সাম করতে করতে আমি এখানে 50 অবধি সাম করবো, তখন শুধুমাত্র চেঞ্জ হবে কোথায়, শুধু এই জায়গাটুকুতে চেঞ্জ হবে। তার মানে আমি দেখতে পাচ্ছি দেখো যে আমার এই যে শেষ টার্মটাকে যদি আমি এন বলি, তাহলে আমার চেঞ্জ হচ্ছে শুধু এই জায়গাটুতে n ইন্টু n+1/2। তাহলে ওকে কিন্তু আমরা প্রথমেই ফর্মুলা শেখালাম না, প্রথমে শেখালাম দেখো যে 1+2 করলে কি আসছে, 1+2+3 করলে কি আসছে, এবং সেটাকেই আমরা একটু কায়দা করে একটু অ্যারেঞ্জমেন্ট করতে শেখালাম, এবং এই অ্যারেঞ্জমেন্ট থেকে কিন্তু তাকে এই ফর্মুলাটা ডেভেলপ করে দিলাম। ফলে ও যদি কখনো ভুলে যায়, ও কিন্তু এটা থেকে ওটা কিন্তু আবার ডেভেলপ করে নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে বলছে যে অ্যাট দিস লেভেল প্রোগ্রেশন শুড বি ফ্রম কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ সে এক্সাম্পল থেকে সে কিন্তু কি জেনারেল দিকে যাচ্ছে, অর্থাৎ মূর্ত জিনিস থেকে বিমূর্ত জিনিসের দিকে সে ভাবনা ভাবছে। অর্থাৎ তাকে প্রথমে এক্সাম্পল দিচ্ছি, তারপরে সেই সমস্ত এক্সাম্পল থেকে আমরা ফর্মুলা তৈরি করছি, যাতে সে বেসিক থেকে কিন্তু একদম হার্ড জিনিসের দিকে এগোতে পারে। এবং এইটা বলছে এই যে ঘটনাটা ঘটবে এইটা কিন্তু 1 থেকে 5-এর মধ্যে, এবং তার এই সময় তার বয়স হবে হচ্ছে 6 থেকে 11, এটা মাথায় রাখতে হবে। এটা অনেকের একটু গুলিয়ে যায় যে আমরা কিন্তু ক্লাস 6-এ এখনের যে নিয়ম আছে 6 বছর বয়সে ক্লাস 1-এ ভর্তি হবে, 11 বছরে ক্লাস 5-এ। এখন কোথাও কোথাও স্কুলে ওই যে যেটা শিশু শ্রেণী বলে যেটা একটা ইনক্লুড করা হয়েছে, সেটা অনেক জায়গাতেই আছে শিশু শ্রেণী, অর্থাৎ 1-এর আগে সেখানে পড়বে, অর্থাৎ 5 বছরে সে ভর্তি হতে পারবে, বাট 5 বছরে সে 1-এ পড়বে না, 5 বছরে সে পড়বে হচ্ছে শিশু শ্রেণীতে। 4 বছর অবধি সে বাড়িতে থাকবে, 5 বছর হয়ে গেলেই সে স্কুলে ভর্তি হবে, এবং সে পড়বে কি শিশু শ্রেণী বা প্রি প্রাইমারি। এই প্রি প্রাইমারিতেই তার হচ্ছে প্রথম আঁকা আঁকতে শিখবে, ছোটো ছোটো জিনিস লিখতে শিখবে, বর্ণ চিনতে শিখবে, যেটা আমরা আগে যেটা দেখতাম খিচুড়ি স্কুলগুলো বা অঙ্গনওয়াড়ি বা যে সমস্ত স্কুলগুলো থাকতো না, সেই সমস্ত স্কুলগুলোতে যেটা শেখানো হতো সেইটা কিন্তু কিছুটা এখন ওই পিপিতে বা যেটা প্রি প্রাইমারি সেই সেকশানে কিন্তু পড়ানো হচ্ছে। এবং এই যে বয়সটা যেটাতে এনসিএফের এই যে কথাগুলো বলছি, সেটা হচ্ছে 1 থেকে 5 একদম প্রাইমারি লেভেলের জন্য কিন্তু। আর এইটা নিয়েও এখন একটা বিস্তর সমস্যা রয়েছে যে 5টা কি প্রাইমারি লেভেলের মধ্যে নাকি মধ্যে নয়। গভর্নমেন্ট মাঝখানে এটা বলেছিল যে 5টা এখন প্রাইমারি লেভেলের মধ্যে হয়ে যাবে, এবং প্রাইমারি স্কুলগুলো এখন 1 থেকে 5 অবধি হবে, এবং হাই স্কুলটা হবে 6 থেকে 12 অবধি। সেটা এখনও অবধি কিন্তু করে ওঠা সম্ভব হয়নি, কিন্তু যেহেতু গভর্নমেন্ট রুল করে দিয়েছে, ফলে আমরা কিন্তু এই 5টাকে কিন্তু আমরা প্রাইমারির মধ্যেই ধরবো। ফলে আমাদের যদি কখনো প্রশ্ন আসে বা আমাদের এরকম কোনো বিতর্কের জায়গা আসে, তখন কিন্তু আমরা 5টাকে প্রাইমারির মধ্যেই কনসিডার করবো, যেহেতু গভর্নমেন্ট রুল করে দিয়েছে। যতই এটা লাগু না হয়ে থাকুক না কেন, এখনও বেশিরভাগ জায়গাতে এটা লাগু হয়নি ঠিকঠাক মতন, কিন্তু তবুও আমরা কিন্তু এটাকে প্রাইমারির মধ্যেই ধরবো। আচ্ছা, এরপরে দেখো বলছে এনকারেজ নন নাম্বার এরিয়াজ লাইক শেপস, স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং, প্যাটার্নস, মেজারমেন্ট অ্যান্ড ডাটা হ্যান্ডলিং। বলছে এনকারেজ করছে নন নাম্বার এরিয়াস, অর্থাৎ যেগুলো নাম্বার রিলেটেড নয়,
যেমন শেপস, কোনো কিছুর আকার, স্পেশিয়াল আন্ডারস্ট্যান্ডিং, প্যাটার্নস, কোনো কিছুর ধরন, বিভিন্ন রকমের প্যাটার্ন থাকতে পারে, মেজারমেন্ট, মাপজোক, এবং ডাটা হ্যান্ডলিং। ছোটোবেলায় তোমরা সবাই ডাটা হ্যান্ডলিং করেছো, যে ট্যালিমার্ক, বিভিন্ন রকমের ডাটাকে অ্যারেঞ্জ করা, সেগুলো সব ডাটা হ্যান্ডলিংয়ের মধ্যে পড়ে। এই যে যেগুলো শুধুমাত্র নাম্বারের কারসাজি ছাড়াও আরও এক্সট্রা জিনিস রয়েছে, সেই জিনিসগুলোর সাথে কিন্তু এখানে তাকে কিন্তু এনকাউন্টার করা শেখাবো। এই জন্য কিন্তু দেখবে তাকে প্যাটার্ন বেশ পরিমাণে শেখানো হয়। যে ছোটো বাচ্চাদের 1 বা 2 এর ক্ষেত্রে দেখবে বিভিন্ন 4-5টা প্যাটার্ন দিয়ে জিজ্ঞাসা করে যে এর মধ্যে কোন প্যাটার্নটা সিমিলার নয়। এই ধরনের অঙ্ক কিন্তু ক্লাস 1 বা তার নিচের শ্রেণীতে কিন্তু প্রচুর পরিমাণে আমরা বাচ্চাদেরকে করিয়ে থাকি। তো প্যাটার্ন বা শেপ সম্পর্কে কিন্তু এখানে বিভিন্ন শেপ চিনতে শেখানো হয়। 1-এ বা 2-তে গিয়ে বিভিন্ন শেপ চিনতে, কোনটা গোলাকার, কোনটা বৃত্ত, কোনটা চতুর্ভুজ, কোনটা আয়তক্ষেত্র, এগুলো কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু 2-তে 3-তে গিয়ে কিন্তু আমরা শিখিয়ে ফেলি। কিন্তু ইন্টারেস্টিং যে রেশিও ইজ নট ইনক্লুডেড অ্যাট প্রাইমারি লেভেল। রেশিও বা অনুপাতের যে ধারণা, সেটা কিন্তু প্রাইমারি লেভেলে শেখানো হয় না। এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এটা অনেক প্রশ্নের মধ্যে এই জিনিসটাকে ইনক্লুড করে প্রশ্ন করে। রেশিও কিন্তু প্রাইমারি লেভেলে পড়ানো হয় না। রেশিও পড়ানো হয় কোথায়? হাই স্কুলে গিয়ে পড়ানো হয়। অনুপাত কিন্তু প্রাইমারি লেভেলে ইনক্লুডেড নয়। আচ্ছা, এরপরে যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে কনসেপ্ট ম্যাপিং। এটা আমরা প্রত্যেকেই করেছি, বাট সেই জিনিসটাকেই এখানে আমরা পড়ছি। কনসেপ্ট ম্যাপিং বলতে বোঝায়, ধরো তুমি একটি বড় বিষয়বস্তু পড়লে, সেই বিষয়বস্তু পড়ে একটা শর্ট একটা ডায়াগ্রাম তৈরি করলে, একটা ফ্লো চার্ট তৈরি করলে, যাতে পুরো বিষয়বস্তুটা তুমি এই ফ্লো চার্টের মাধ্যমে বা একটি ডায়াগ্রামের মাধ্যমে বা একটি চিত্রের মাধ্যমে তুমি যা কিছু পড়েছো বা যা কিছু লিখেছো সেটাকে তুমি ডেসক্রাইব করে দিতে পারছো। যাতে এক ঝলকেই ওটাকে দেখেই যেন বুঝে ফেলা যায় যে এই লেখার মধ্যে কী কী আছে, বা একটা বড় কনসেপ্টকে যেন সুন্দরভাবে ওইটার দ্বারা ডেসক্রাইব করে দেওয়া যেতে পারে। এটাকেই আমরা বলি কনসেপ্ট ম্যাপিং, যেটা আমরা অনেক সময় দেখবে পড়ে শর্ট নোট বানানোর ক্ষেত্রে এটা আমরা করে থাকি, যে কিছু ডায়াগ্রাম বা কিছু ফ্লো চার্ট স্টেপ বাই স্টেপ করে করে লিখে রাখি। এটাকেই কিন্তু কনসেপ্ট ম্যাপিং বলছি। যেমন তোমরা সবাই সায়েন্সের ছাত্রছাত্রী, ক্লাস 11-12-এ যদি পড়ে বায়োলজি থেকে থাকে, দেখবে ক্রেবস চক্র পড়েছো। ক্রেবস চক্র হয়তো আগেও পড়েছো, 9-10-এও হয়তো পড়ে থাকতে পারো। ক্রেবস চক্রের পুরো যে ধারণা, যা কিছু পড়ছো বা লিখছো, লেখার পরে কী করছে মাস্টারমশাই বলছেন তুমি একটা ছবি দিয়ে দেবে। তাহলে কী হচ্ছে, তুমি যা লিখেছো সেটাকে কিন্তু ছবির মাধ্যমে একটা জিস্ট করে শিক্ষকের সামনে তুলে ধরলেন। তাতে কী হবে, শিক্ষকের বুঝতে সুবিধা হবে এবং সহজে বুঝতে পারবে যে হ্যাঁ তুমি জিনিসটা বুঝেছো এবং জিনিসটাকে সহজে লিখতে পেরেছো। বা আমরা ক্লাস 9-10-এ যখন পড়তাম, জিওগ্রাফির মাস্টারমশাইরা আমাদের বলতেন যে যা কিছু লিখছো লেখার পর একটা ছোট্ট করে ছবি দেবে। কেন ছবি দেবে? কারণ ছবির মাধ্যমে জিনিসটা তুমি বুঝেছো সেটা একটা সংক্ষিপ্ত, ওখানে তুমি একটা চিত্র তুলে ধরলে। দেখো তোমায় লিখতে বলেছে শৈলক্ষেপ বৃষ্টিপাত, তাহলে শৈলক্ষেপ বৃষ্টিপাতের যে প্রসেস স্টেপগুলো তুমি লিখেছো, ঢালাও লেখা লিখেছো। এবার কী করলে, তুমি একটি ডায়াগ্রামের মধ্যে দিয়ে এই স্টেপের পরে এই স্টেপ, এই স্টেপের পরে এই স্টেপ, এই স্টেপের পরে স্টেপ লিখে দিলে। তাহলে শিক্ষক কিন্তু ওটা দেখেই বুঝে গেল যে ও জানে কোন স্টেপের পর কোন স্টেপ হয়, এবং অবশ্যই এর মধ্যে নিশ্চয়ই ও বর্ণনায় সেগুলো লিখেছে। ফলে শিক্ষকের ওই জিনিসটা আর পড়ার দরকার নেই, শিক্ষক কিন্তু ওটা দেখেই নাম্বার দিয়ে বেরিয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। এগুলোকে আমরা বলি কনসেপ্ট ম্যাপিং। অর্থাৎ কোনো বড় ধারণাকে, বড় কোনো একটা কনসেপ্টকে আমরা খুব ছোট চিত্র বা ডায়াগ্রাম বা ফ্লো চার্টের মাধ্যমে যখন সেটাকে ডেসক্রাইব করি বা প্রদর্শন করি, তখন সেটাকে আমরা বলি কনসেপ্ট ম্যাপিং। দেখো বলছি, ইট ইজ এ স্কিম্যাটিক ড্রয়িং হুইচ শোজ রিলেশনশিপ বিটুইন দ্য কনসেপ্ট। তাহলে কনসেপ্টগুলোর মধ্যে যে রিলেশনশিপ, সেটার কিন্তু একটা ডায়াগ্রাম বা একটা ড্রয়িংকেই আমরা বলছি কনসেপ্ট ম্যাপিং। বলছে কনসেপ্ট ম্যাপিং, দেখো এখানে কী কী বলছে, ফ্লো চার্ট হতে পারে, ডায়াগ্রাম হতে পারে, এমনি পিকচার হতে পারে, পাই চার্ট হতে পারে, বার গ্রাফ হতে পারে, এগুলো সবই কিন্তু কনসেপ্ট ম্যাপিং। বলছে ইট ইজ অ্যান হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। হায়ারার্কিক্যাল কেন? হায়ারার্কিক্যাল আমরা আগে পড়ছিলাম যে ছোট থেকে বড়োর দিকে, বড় থেকে ছোটোর দিকে যাচ্ছে। অর্থাৎ এখানে তুমি পূর্ব যা কিছু শিখেছো সেটাকে কী করছো, সেটা থেকে পরের স্টেপে যাচ্ছ। বা তুমি ফ্লো চার্টে যখন কী করছো, তুমি কোনো ধরো তুমি বাড়িতে আমের আচার তৈরি করবে, তাহলে আমের আচার তৈরি করার স্টেপ রয়েছে, তুমি স্টেপটাকে সহজে লিখে রাখছো। প্রথমে কি, তুমি আমগুলোকে ছুলবে,
স্টেপ 2-তে গিয়ে কী করবে, আমগুলোকে কাটবে। স্টেপ 3-তে আমগুলোকে তুমি রোদে শুকাবে। স্টেপ 4-এ গিয়ে আমগুলোকে তুমি নুন হলুদ দিয়ে মাখাবে, যা যা স্টেপ থাকে। তাহলে দেখো একটার পর একটা প্রথম স্টেপটা না করে কিন্তু পরের স্টেপে যেতে পারো নি। আম কালেক্ট না করে তো তুমি আমের আচার বানাবে কী করে? আম না ছুললে তুমি আম শোকাবে কী করে? আম না শোকালে তুমি এরপরে নুন হলুদ মাখাবে কী করে? ফলে এই যে পরপর যে একটার পর একটা সাজিয়ে যে আমরা এই যে পুরো ফ্লো চার্টটা বা ডায়াগ্রাম বানাচ্ছি, এই জন্য এটাকে আমরা বলছি হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। এবং এক্সাম্পল দেখো আমরা বলছি ফ্লো চার্ট। বলছি ইট ক্যান বি বিল্ড বাই দ্য টিচার অর এ লার্নার। এটা একজন শিক্ষকও বানাতে পারেন। অনেক সময় শিক্ষক তোমায় বানিয়ে দেন যে দেখো এই জিনিসটা পুরো সহজে যদি উপস্থাপন করতে, যেমন এইখানে দেখো আমরা এই একটা ডায়াগ্রাম বানিয়েছি, তাহলে এইটা এর যে থিওরিটা পরে আমরা লিখেছি, কিন্তু এখানে একটা সংক্ষিপ্ত এর একটা ছবি দিয়েছে যাতে এটা আমরা মেমোরাইজেশন করতে সুবিধা হয়, আমরা মনে রাখতে সুবিধা হয়। তাহলে এটা টিচারও বানাতে পারে, একজন তুমি ছাত্রছাত্রী যাদেরকে আমরা শেখাবো তারাও বানাতে পারে। ইট কানেক্টস উইথ দ্য নিউ কনসেপ্ট উইথ দ্য প্রিভিয়াস নলেজ। আমাদের প্রিভিয়াস নলেজের সাথে নতুন কনসেপ্টকে কিন্তু এটা কানেক্ট করতে পারে। ধর আমরা কেমন ফ্লো চার্ট বানিয়েছি, যদি আমরা পূর্ব যা যা শিখে এসেছি তার সাথে নতুন যেটা শিখে এসেছি তাদের মিলিয়ে একটা লিখেছি। ফলে হতে পারে যে এমনভাবে লিখেছি যে আমরা পূর্ব জ্ঞান এবং নতুন যেটা শিখলাম সেটাকে একটা কানেকশান তৈরি করছে। বলছে ইট ইজ এ মেথড হুইচ মেক্স লার্নিং সাকসেসফুল। এটা কী করছে? এটা সাকসেসফুল লার্নিং তৈরি করছে। অর্থাৎ অনেক বড় বড় কনসেপ্ট, অনেক বড় বড় থিওরিকে আমরা অতি সংক্ষেপে এর দ্বারা উপস্থাপন করতে পারি এবং মনে রাখতে পারি। ফলে আমাদের মনে রাখার জন্য কিন্তু বেশি প্রেশার নিতে হচ্ছে না, আমরা অতি সহজে ওই ছবিটার দ্বারা পুরো জিনিসটাকে কিন্তু সহজে আমাদের মাথায় নিতে পারি এবং প্রয়োজনে আমরা কিন্তু শর্ট নোট বানিয়ে পরে রিভিশনও করতে পারি। এই জন্য বলছে এটা কিন্তু তৈরি করছে সাকসেসফুল লার্নিং। এখানে দেখো একটা কোশ্চেন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু অ্যাবাউট দ্য কনসেপ্ট ম্যাপ। কনসেপ্ট ম্যাপের ক্ষেত্রে কোনটা ট্রু নয়? দেখো 1 নম্বর বলছে কনসেপ্ট ম্যাপস রিপ্রেজেন্টস এ কালেকশন অফ ইন্টারকানেক্টেড কনসেপ্ট অ্যান্ড লিঙ্কস কানেক্টিং দেম। 2 নম্বর বলছে কনসেপ্ট ম্যাপস শুড বি কনস্ট্রাক্টেড বাই টিচার্স অনলি। 3 কনসেপ্ট ম্যাপস আর হায়ারার্কিক্যাল ইন নেচার। ডিতে বলছে কনসেপ্ট ম্যাপ হেল্পস ইন লিঙ্কিং প্রায়র নলেজ টু দ্য নিউ ইনস্ট্রাকশন। কোনটা হবে না, কোনটা ঠিক নয়? বি, অপশন বি, টিচার অনলি হবে না, কারণ স্টুডেন্টও করতে পারে। ঠিক। দেখো বাকিগুলো কিন্তু দেখো সবটাই হচ্ছে। দেখো প্রথমটাকে বলছে কনসেপ্ট ম্যাপস রিপ্রেজেন্টস এ কালেকশন অফ ইন্টারকানেক্টেড কনসেপ্ট অ্যান্ড লিঙ্কস কানেক্টিং দেম। বিভিন্ন কনসেপ্টকে কিন্তু আমরা কানেক্ট করে কিন্তু একটা ডায়াগ্রাম বা ফ্লো চার্ট বানাতেই পারি, ফলে হতেই পারে সেটা। বিতে বলছে কনসেপ্ট ম্যাপ শুড বি কনস্ট্রাক্টেড বাই টিচার অনলি। কেন স্টুডেন্ট বানাতে পারবে না? স্টুডেন্ট একটা বই পড়ে তো শর্ট নোট বানাতেই পারে, ফলে দেখো এটা একটা প্রবলেম রয়েছে। সিতে বলছে কনসেপ্ট ম্যাপস আর হায়ারার্কিক্যাল ইন নেচার। হ্যাঁ ঠিক কথা, এটা তো ভুল নেই, কিন্তু এখানে আবার নট ট্রু বলেছে, সত্য নয় কোনটা। কনসেপ্ট ম্যাপস হেল্পস ইন লিঙ্কিং প্রায়র নলেজ টু দ্য নিউ ইনস্ট্রাকশন। দেখো এটা আমরা পড়েছি। কনসেপ্ট নলেজ যে কানেক্ট করছে, কী করছে? নিউ কনসেপ্টকে প্রিভিয়াস নলেজের সাথে কনসেপ্ট কানেক্ট করছে। তাহলে এটাও কিন্তু হতে পারে। তাহলে হতে পারে না শুধু এইটা, তাহলে ভুল হচ্ছে আমার এইটা। এই জায়গাটা বুঝতে একটু কোনো জায়গায় প্রবলেম হতে পারে, তবে যতটুকু যা বুঝবে তার থেকেই অ্যান্সার হয়ে যাবে আশা করি। বলছে ভ্যান হেইলির থিওরি অফ জিওমেট্রিক থট। যে সমস্ত আমরা জিওমেট্রি পড়ছি, সেই জিওমেট্রিগুলোর যে পড়ার বা শেখার যে ধাপগুলো বা শিশু যে শিখছে, সে কী কী ধাপ মেনটেন করে শিখছে তার একটা ধারণা ভ্যান হেইলি দিয়েছে, যে শিশু কী করে এই যে জিওমেট্রির যে পুরো প্রসেস, জিওমেট্রি শেখার যে পুরো প্রসেসটা সে কী করে করছে। দেখো এই স্টেপগুলোকে একটা মজার জিনিস, স্টেপগুলোকে প্রথম স্টেপটাকে নাম দেওয়া হয়েছে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। এইটাকে কিন্তু 1 থেকে শুরু করা হয়নি। যেমনটা আমরা যে লিফটের সিস্টেম, লিফট বা বাড়ির তলা গোনার সময় যে সিস্টেমকে ব্যবহার করি, যে আমরা একদম নিচের ফ্লোরটাকে গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ 0 ফ্লোর বলি, দেন 1, দেন 2, দেন 3, দেন 4। এখানেও সেই একই সিস্টেম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ গ্রাউন্ড যেটা একদম যেখান থেকে শুরু হচ্ছে সেটাকে 0 বলা হচ্ছে, তারপর থেকে 1, 2, 3, 4 গেছে। দেখো প্রথম স্টেপে বলছে ভিজুয়ালাইজেশন। কি ভিজুয়ালাইজ করবে? শেপকে ভিজুয়ালাইজ করবে। ফলে তার সামনে তুমি বিভিন্ন রকমের শেপ তুলে ধরলে সে সেটাকে প্রথমে ভিজুয়ালাইজ করবে। দেন কী করবে? অ্যানালাইজ। সেকেন্ড স্টেপে কী করবে? এই যে শেপ সেগুলোকে অ্যানালাইজ করবে এবং এর প্রথম দিকে কী করবে? সে এই শেপগুলোকে যেটাকে ভিজুয়ালাইজ করবে সেটাকে ক্লাস অফ শেপস, বিভিন্ন ক্লাসে ভাগ করবে, যে শেপগুলো কোনটা আলাদা, কোনগুলো ত্রিভুজের মতন,
কোনগুলো চতুর্ভুজের মতন, কোনগুলো আয়তক্ষেত্রের মতন, কোনগুলো বৃত্তের মতন, কোনগুলো বক্ররেখা, কোনগুলো সরল রেখা, ও কিন্তু আলাদা করবে। দেন এই স্তরের শেষে গিয়ে কি করবে, এই স্টেপের শেষে গিয়ে কী করবে হচ্ছে প্রপার্টিজ অফ শেপ। এই যে শেপগুলো যেগুলোকে আলাদা করছে, যে বিভিন্ন ট্রায়াঙ্গেলগুলোকে তুমি আলাদা করতে পারলো, যে এইগুলো সবগুলো হয়তো ট্রায়াঙ্গেল একই রকম দেখতে, সিমিলার টাইপের, এর মধ্যে কী প্রপার্টি রয়েছে, এদেরকে যে আমি একই রকম সিমিলার বলছি, এদেরকে কী প্রপার্টি রয়েছে। ধরো ট্রায়াঙ্গেলকে আমি যদি বলি, ট্রায়াঙ্গেলগুলোকে আমি আলাদা করলাম এই প্রপার্টি দিয়ে যে এর 3টে করে সাইড রয়েছে, তাহলে এইটা একটা প্রপার্টিস। এর 3টে করে অ্যাঙ্গেল রয়েছে, তাহলে এইটা একটা প্রপার্টিস, যেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে নেই, বর্গক্ষেত্রের ক্ষেত্রে নেই, যেটা বৃত্তের ক্ষেত্রে নেই। তাহলে প্রপার্টিস দিয়ে কিন্তু সে কিন্তু এটাকে অ্যানালাইজ করে ফেললো। তারপরেরটা কী করছে, তারপর ইনফর্মাল ডিডাকশান। ইনফর্মাল ডিডাকশানে কী করছে, রিলেশন অ্যামং দ্য প্রপার্টিজ। এই যে প্রপার্টিসগুলোর মধ্যে রয়েছে, এই প্রপার্টিসগুলো থেকে সে ডিডাক্ট করতে শিখছে যে এর মধ্যে রিলেশনটা কী। এদের যে 3টি কোণ এবং যে 3টি বাহু রয়েছে, আমি ত্রিভুজের ক্ষেত্রেই বলছি, যে 3টি কোণ এবং 3টি বাহু রয়েছে, তাহলে কি কোণ এবং বাহুগুলোর মধ্যে কোনো রিলেশন আছে? অবশ্যই আছে, আমরা জানি। সেইটা কিন্তু সে এখান থেকে কিন্তু ডিডাক্ট করতে শিখলো। এর পরের স্টেপে কী করছে, সে কিন্তু ডিডাকশান করছে। কী ডিডাকশান করছে? ডিডাকটিভ সিস্টেম অফ প্রপার্টিস। এই যে সিস্টেমগুলো থেকে পুরোপুরি সে ডিডাক্ট করে দেখতে পেলো যে এর থেকে কী কী জিনিস পাওয়া যেতে পারে, কী কী নতুন নতুন প্রপার্টি আমি পেলাম। আর 4 নম্বর স্টেপকে আমরা বলছি রিগোর স্টেপ। এখানে কী করছে, অ্যানালাইসিস অফ ডিডাকটিভ সিস্টেম। ওই যে প্রপার্টিসগুলো পেলো সেটা কিন্তু সে অঙ্কে ব্যবহার করে বিভিন্ন রকমের ডিডাকশান তৈরি করবে, অর্থাৎ বেসিক্যালি প্রয়োগ করবে জিনিসগুলোকে, যা যা শিখেছে সেগুলোকে সে এখানে এসে প্রয়োগ করবে। দেখো পরের চার্টটা দেখলে তুমি বুঝতে পারবে। 1 নম্বর স্টেপ ভিজুয়াল, বলছে ডেসক্রাইব শেপস অন দ্য বেসিস অফ দেয়ার অ্যাপিয়ারেন্স। সে যে সমস্ত শেপ দেখছে সেগুলোকে সে তার অ্যাপিয়ারেন্সের উপর বেস করে সেটাকে কিন্তু ডেসক্রাইব করতে পারছে, বর্ণনা করতে পারছে যে এই শেপগুলো একই রকমের, এই শেপগুলো সবই ত্রিভুজ আকার, এগুলো সবই গোল গোল দেখতে, এগুলো সবই মানে আঁকা বাঁকা লাইন, বা এগুলো সবই সোজা সোজা লাইন, ও কিন্তু সেগুলো ডেসক্রাইব করতে পারছে। 2 নম্বর স্টেপে বলছে অ্যানালাইসিস ডেসক্রাইব শেপস অন দ্য বেসিস অফ দেয়ার প্রপার্টিস। ডেসক্রাইব করছে শেপস অন দ্য বেসিস অফ দেয়ার প্রপার্টিস। তাহলে কী করছে, এখানে সে অ্যানালাইজ করছে যে শেপগুলোর প্রপার্টিগুলো কী কী, সেটা সে ডেসক্রাইব করতে পারছে। যে ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের 3টি বাহু রয়েছে, 3টি কোণ রয়েছে, বা চতুর্ভুজের ক্ষেত্রে 4টি করে কোণ রয়েছে, 4টি করে বাহু রয়েছে, এগুলো কিন্তু সে ডেসক্রাইব করতে পারছে দেখে। এরপরে কি অ্যাবস্ট্রাকশনে কী হচ্ছে, রিকানেক্ট করছে দ্য ইম্পর্টেন্স অফ প্রপার্টিজ অ্যান্ড দ্য রিলেশনশিপ অ্যামং দেম which assist students in logical ordering the properties of the shapes। মানে এখানে সে শেপগুলোর উপর বিচার করে সেগুলোকে ক্লাসিফাই করতে শিখছে এবং তার থেকে জিস্ট বের করতে শিখছে যে তার মধ্যে এই যে প্রপার্টিগুলো তার মধ্যে কানেকশানটা কী। ডিডাকশান, 4 নম্বরে যে ডিডাকশান বলছে অ্যালাউস লজিক্যাল রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রুভস থিওরামস ডিডাকটিভলি। বলছে এই যে লজিক্যাল অ্যাবিলিটিগুলো তৈরি হচ্ছে সেগুলো থিওরামেও ব্যবহার করবে। যা কিছু শিখেছি আমরা বেসিক্যালি তো তাই করে এসেছি, ক্লাস 5, 6, 7, 8 যে সমস্ত জিনিস জিওমেট্রি শিখেছি, 8, 9, 10 গিয়ে সেগুলো কিন্তু আমরা থিওরামে কিন্তু অ্যাপ্লাই করেছি। তারপরের স্টেপে দেখো রিগোর, বলছে স্ট্যাবলিশড অ্যান্ড অ্যানালাইজ থিওরামস ইন ডিফারেন্ট পস্টুলেশন সিস্টেম। বিভিন্ন ধরো থিওরাম কোনোভাবে কোনোরকমভাবে প্রমাণ করা আছে, সেটাকে কীভাবে সেটা নতুনভাবে করতে শিখছে। এই দেখো একটা প্রবলেম বলছে যে অ্যাকর্ডিং টু দ্য ভ্যান হেইলি অ্যাট হুইচ লেভেল দ্য জিওমেট্রিক থিঙ্কিং ক্যান চিলড্রেন অ্যাসেস দ্য প্রপার্টিজ অফ দ্য কালেকশন অফ শেপস টুগেদার। বলছে অ্যাকর্ডিং টু দ্য ভ্যান হেইলির মতে হুইচ লেভেল অফ জিওমেট্রিক থিঙ্কিংয়ের কোন লেভেলে শিশু কী করতে পারছে, অ্যাসেস করতে পারছে দ্য প্রপার্টিজ অফ কালেকশন অফ শেপ। কালেকশন অফ যে সমস্ত শেপ বিভিন্ন ত্রিভুজকে পেলো, তার যে প্রপার্টিজ যেগুলো সব কী সিমিলার প্রপার্টি রয়েছে সেগুলোকে অ্যাসেস করতে পারছে। এটা কোথায় পাচ্ছে, এটা কিন্তু লেভেল 1-এই পাচ্ছে। সে কিন্তু কোনো ত্রিভুজকে দেখেই বুঝতে পারছে এগুলো সিমিলার, এর এই সেম প্রপার্টি রয়েছে। এটা কিন্তু লেভেল 1-এই সে অ্যানালাইজ করে ফেলতে পারছে।
এই সিমেট্রিটা পড়ি আজকে, ছেড়ে দেবো, এই পরেরটুকু নেক্সট দিন পড়াবো। আচ্ছা, দেখ, সিমেট্রি, লাইন অফ সিমেট্রি। সিমেট্রি বলতে বোঝায় কি? সিমেট্রি বাংলা হচ্ছে প্রতিসম। অর্থাৎ দুটো যদি একই রকম দেখতে কোনো জিনিস হয়, তাহলে আমরা বলি জিনিস দুটো সিমিলার বা প্রতিসম বলা যেতে পারে। সেক্ষেত্রে এক্ষেত্রে সিমেট্রি বলতে বোঝায়, দেখো এই দুনিয়াতে নেচারে যা কিছু সুন্দর রয়েছে তার সমস্তটাই সিমেট্রিক্যাল, এবং আমাদের চোখও সিমেট্রিক্যাল জিনিস দেখতেই পছন্দ করে। মানুষ হয়তো সুন্দর কারণ মানুষ সিমেট্রিক্যাল। কারণ তুমি মানুষকে যদি ঠিক মাথা থেকে পা অবধি একটা রেখা দ্বারা দুভাগ করো, তাহলে দেখবে মানুষের এই রেখার এই পোর্শনও যে যে অর্গান পাবে, যে যে পোর্শন পাবে, ঠিক ওই পাশেও পাবে। তাই দেখো তুমি চোখ এ পাশেও একটা পাবে, ও পাশেও একটা পাবে, কান ওপাশে একটা, এপাশে একটা, মুখের দাঁত 32টা, তার মানে এই পাশেও 16টা পাবে, ও পাশেও 16টা পাবে, এপাশে একটা পা, ওপাশে একটা পা, এপাশে একটা হাত, ওপাশে একটা হাত, কিডনি এপাশে একটা, ওপাশে একটা। ফলে দেখো বাইরে থেকে মেরে দিতে গেলে যা দেখা যাচ্ছে সবটাই এপাশেও যা হুবহু ওই পাশে তাই। এবং আমরা কিন্তু বেসিক্যালি এই রকমের জিনিস চোখ থেকে দেখতে পছন্দ করি। তুমি বাড়িতে কোনো ফার্নিচার বানানোর ক্ষেত্রে বা বাড়ির কোনো ডিজাইন করার ক্ষেত্রে বা কোনো কিছু কেনার ক্ষেত্রে দেখবে আমাদের সেই জিনিসটাই বেশি ভালো লাগে যেটা সিমেট্রিক্যাল। অ্যাসিমেট্রিক্যাল জিনিস কিন্তু আমাদের চোখে খুব বেশি ভালো লাগে না। এবং এই নেচারে ঈশ্বর সেইভাবেই জিনিসগুলোকে বানিয়েছে, এর বেশিরভাগ জিনিসই বা বেশিরভাগ সুন্দর জিনিসই সিমেট্রিক্যাল নেচারে। এবং আমরা আজ এখানে ম্যাথামেটিক্স, এখানে সিমেট্রিকে একটু স্টাডি করব। সিমেট্রি জিনিসটা কি? সিমেট্রি বলতে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বোঝানো হয় যে যদি কোনো একটা সিঙ্গেল লাইন দিয়ে কোনো একটা অবজেক্টকে, কোনো একটা ফিগারকে যদি তুমি দুটো টুকরো করো, এবং যদি দেখো টুকরো দুটি হুবহু সেম, অর্থাৎ এপাশের টুকরোটিকে উল্টে ওপাশের টুকরোর উপর তুমি বসিয়ে দিতে পারছো, তাহলে তাকে আমি বলতে পারবো সেটা হচ্ছে সিমেট্রিক্যাল পদ্ধতি। যেমন ধরো আমি একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি, ধরো একটা কাগজের ট্রায়াঙ্গেল বানিয়েছি। এই কাগজের ট্রায়াঙ্গেলটা যদি তুমি এই বরাবর ঠিক ভাঁজ করি, দেখো এইটার এটা না সেম আছে, তুমি ভাঁজ যদি করি তাহলে এই পোর্শনটাকে এর উপর বসালে ঠিক মিলে যাবে না? যদি হ্যাঁ স্যার। যদি মিলে যায় তাহলে আমরা বলতে পারবো এই জিনিসটা কিন্তু সিমেট্রিক্যাল। কিন্তু যদি তুমি এইটাকে নাও, দেখো দেখো কোনোভাবেই ভাঁজ করে দুটো পোর্শন একই রকম করতে পারবে না। তুমি কোনভাবে ভাঁজ করো? তুমি এইভাবে ভাঁজ করবে, দেখো মেলাতে পারছো না। তুমি এইভাবে ভাঁজ করো, দেখো মেলাতে পারছো না। তুমি এমন কোনোভাবে একে ভাঁজ করতে পারবে না যাতে কি না এর দুটো পোর্শনই একটা একটার উপর গিয়ে ঠিক সেট হয়ে যায়। তাহলে এইটা কিন্তু একটা সিমেট্রিক্যাল জিনিস। এইটা কিন্তু নট সিমেট্রিক্যাল। ঠিক আছে? তাহলে যে যে জিনিসকে কোনো একটা রেখা, যে যে জিনিস বা বস্তু বা ফিগারকে কোনো একটা রেখা দ্বারা ঠিক ইকুয়াল দুটো পোর্শনে ভাগ করে দেওয়া যাবে এবং একটা পোর্শনকে ঠিক ওই রেখা বরাবর উল্টে দিলে অপর পোর্শনের উপর ঠিক সেট হয়ে যাবে, তাকে কিন্তু আমরা বলবো সিমেট্রিক্যাল বস্তু। এবং ওই যে যে লাইন বা রেখা দ্বারা ওটাকে ইকুয়ালি ডিভাইড করছি সেটাকে আমরা বলি লাইন অফ সিমেট্রি। এখন এটা তো একটা 2D, এটা তো একটা 2D শেপ। আর হতেই পারতো যে এইটা একটা আমি 3D শেপ নিয়েছি, ধরো একটা কিউব নিয়েছি। তাহলে এই কিউবটাকে যদি আমি ভাগ করতে হয়, ঠিক তাহলে ধরো মাঝ বরাবর ভাগ করতে হয়, তখন তো একটা লাইন দিয়ে ভাগ করতে পারবো না, তখন একটা প্লেন দিয়ে ভাগ করতে হবে। তখন এইটাকে আমরা লাইন অফ সিমেট্রি না বলে আমরা বলবো প্লেন অফ সিমেট্রি। আর এইটাকে আমরা বলবো কি লাইন অফ সিমেট্রি। ঠিক আছে? এখন দেখো এই একটা বর্গক্ষেত্র নিচ্ছি, তাহলে এর ক্ষেত্রে কতগুলো লাইন অফ সিমেট্রি হতে পারে দেখো তো একটু।
দেখো যদি আমি এইভাবে ভাগ করি, ফোল্ড করার চেষ্টা করি কাগজটাকে, তাহলে আমরা জানি এইটা আর এইটা সর্বসম হয়, তার মানে এরা সমান আছে, ফলে এইভাবে ভাঁজ করলে মিলে যাবে। আবার যদি আমি এইটা না করে আমি যদি এইভাবে ভাগ করতাম, তাহলে এই পোর্শনটা আর এই পোর্শনটা মিলে যেত। এইটা না করে যদি আমি এই মাঝ বরাবর দুটো পোর্শনে ভাগ করতাম, তাহলে দেখো এই যে এই পাশের টুকরোটুকু আর এই পাশের টুকরোটুকু একই। এটা না করে তো আমি এইভাবেও ভাগ করতে পারতাম, দেখো এই পাশের টুকরো অংশটুকু এই পাশের অংশটুকু একই আছে। ফলে দেখো একে কত রকমভাবে ফোল্ড করা গেল। দেখো এই 1 নম্বরভাবে ফোল্ড করা গেছে, 2 নম্বর, 3 নম্বর, এইটা 4 নম্বর। তাহলে দেখো এতে কতগুলো লাইন অফ সিমেট্রি পেলাম? লাইন অফ সিমেট্রি 4টা। 4টে। ঠিক আছে, এবার আমায় বলো তো দেখি যে যদি আমি একটি আয়তক্ষেত্র নিতাম, তাহলে লাইন অফ সিমেট্রি কটা পেতাম? বলো, ভেবে বলো, ভুল হয় হোক, অসুবিধা নেই। সে দুটো। দুটো মানে কোন কোন ভাবে ভাবছো বলো তো একটু? এইভাবে? দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর। হ্যাঁ, ও একটা ভাবছে যে এইভাবে নাকি ভাগ করতে পারে, যে এই দৈর্ঘ্য বরাবর ভাগ করেছে, এই একরকম এইটার এইটা সমান। আর বলছে যে প্রস্থ বরাবর নাকি ভাগ করা যেতে পারে। এরকম। আর কি কোনোভাবে ভাগ করা যেতে পারে? স্যার কর্ণ বরাবর। এইটা নিয়ে অনেকের ডাউট হয়, আমি একটু আঁকি তাহলে। কর্ণ বরাবর কি হবে না হবে না? কারণ প্রশ্নটা হচ্ছে কর্ণ বরাবর আঁকলাম আমি। আমরা জানি এইটা আর এইটা সর্বসম হয় না? সর্বসম তো এটা, এই যে এই 1 হ্যাঁ নম্বর আর স্যার। 2 নম্বর সর্বসম হয়, তাহলে এটা সমান। কিন্তু সমান হলেই কি এটাকে লাইন অফ সিমেট্রি বলা যাবে? লাইন অফ সিমেট্রিটাকে তখনই বলবো যদি কিনা এই বরাবর এটাকে ভাঁজ করলে এই 2 নম্বরটা ঠিক 1 নম্বরটার উপর গিয়ে সেট হয়ে যায়। তাই কি হবে? দেখো হচ্ছে না, তুমি বাড়িতে একটু করে দেখবে। দেখো এইটাকে যখনই ভাঁজ করব এই অংশটা এসে দেখবে এইখানে এসে পড়ছে, বেসিক্যালি এইরকম শেপ নেবে। যখন তুমি এটাকে ভাঁজ করবে দেখবে এইরকম শেপ নেবে, ফলে দেখবে এর উপর ঠিক মিলল না। দেখো এর কোণাটা এখানে, এর কোণাটা গিয়ে এখানে পড়লো, ফলে এটাকে আর লাইন অফ সিমেট্রি বলতে পারছি না। লাইন অফ সিমেট্রি বলতে সেটাকেই বোঝাবো যে ওই বরাবর যদি আমি ফোল্ড করি, এই পাশের পোর্শনটা ঠিক ওই পাশের পোর্শনটার উপর গিয়ে মিলে যাবে। তাই জন্য এই কর্ণ বরাবর যদি ভাগ করি দুটো সর্বসম ত্রিভুজ তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু সেটা কিন্তু লাইন অফ সিমেট্রি বলা যাবে না। ফলে এখানে লাইন অফ সিমেট্রি দুটো। আচ্ছা, যদি বৃত্ত নিতাম লাইন অফ সিমেট্রি কটা পেতাম? বলো, বাকিরা বলো। দেখো এখানে ভুল হলে লজ্জার কোনো ব্যাপার নেই, কেউ দেখতে আসছে না, বরং এখানে ভুল হলে শুধরে দেওয়ার জায়গা রয়েছে। হয় আমি শুধরে দেবো, বাকি বাকি তোমাদের বন্ধু বান্ধবীরা যারা যারা এখানে রয়েছে কেউ না কেউ শুধরে দেবে। বলে এখানে লজ্জার কোনো ব্যাপার নেই, এখানে যত ডিসকাশন করবে, যত আলাপ আলোচনা হবে, সবাই সমৃদ্ধ হবে তাতে। স্যার বৃত্তর ক্ষেত্রে তো অসংখ্য হবে মনে হচ্ছে। বাকিদের ক্ষেত্রেও কি তাই মনে হচ্ছে? স্যার ব্যাসার্ধ তো সমান, মানে আমি বাকিদের উত্তর জানতে চাচ্ছি, বাকিরাও কি একই জিনিস ভাবনা ভাবছে নাকি অন্য কিছু ভাবনা আছে? দেখো যদি আমি এই বরাবর এটাকে ভাগ করি, তাহলে এই পোর্শন সেম। আমি যদি এই বরাবর ভাগ করতাম, তাহলে এই পোর্শন সেম। যদি এই বরাবর ভাগ করতাম, যেভাবেই ভাগ করি না কেন, আমরা জানি যে ব্যাস যে কোনো বৃত্তকে দুটো ইকুয়াল পোর্শনে ভাগ করে, এটা আমরা আগেই জানি। ফলে আমি যখনই একটা ব্যাস টানবো বা ব্যাস বরাবর একটা লাইন টানবো, তখনই সেটা দুটো ইকুয়াল পোর্শনে ভাগ করে দেবে। আর এইরকম ব্যাস কতগুলো হতে পারে? অসংখ্য হতে পারে। তাহলে এর লাইন অফ সিমেট্রি কিন্তু অসংখ্য।
এটা কিন্তু পরীক্ষায় একাধবার এসছে যে সার্কেলের ক্ষেত্রে লাইন অফ সিমেট্রিকে একটা, দুটো, জিরোখানা, আর এটা হচ্ছে অসংখ্য। উত্তর হবে কিন্তু অসংখ্য। অনেকেই কী হয় যে ভাবে যে লাইন অফ সিমেট্রি বলতে বোঝাচ্ছে শুধুমাত্র একটা ব্যাসকে দিয়ে দুভাগে ভাগ করতে পেরেছে, ও এক উত্তর করে দিয়ে অনেকে চলে আসে। আবার অনেকে ভাবে যে অনেক তো অনেক হচ্ছে, তাহলে কি জিরো হবে, তাহলে অনেকে জিরো উত্তর করে দিয়েও চলে আসে। কিন্তু হওয়া উচিত কতগুলো? অসংখ্য, কারণ টানা তো যাচ্ছে অসংখ্য ব্যাস। দেখো এখানে আমরা বেশ কিছু নর্মাল যেগুলো বেসিক যেগুলো আসে সেগুলোকে আমরা দেখেছি। স্কোয়ারের ক্ষেত্রে দেখো কতগুলো লাইন অফ সিমেট্রি টানা যে আমরা দেখলাম, রেক্ট্যাঙ্গেলটা দেখলাম। রম্বসের ক্ষেত্রে দেখো এই রম্বসটা আর বর্গক্ষেত্রটা প্রায় প্রায় কিছুটা একই, শুধুমাত্র একে তুমি মাঝ বরাবর যেটা এখানে করতে পারছিলে সেটা এখানে করতে পারবে না, বাকি তুমি কর্ণ বরাবর দেখো করতে পারছো, ইকুয়ালি ডিভাইড করতে পারছো। কাইটের ক্ষেত্রে দেখো, কাইটের ক্ষেত্রে কিন্তু একটাই লাইন অফ সিমেট্রি রয়েছে, ঠিক মাঝ বরাবর যাচ্ছে। আইসোস্কয়ার অর্থাৎ সমদ্বিবাহু যে ট্রাপিজিয়াম, তাকে দেখো শুধুমাত্র এই মাঝ বরাবরই ভাগ করা যাবে। তুমি দেখো এইভাবে ভাগ করো, কর্ণ বরাবর ভাগ করো, কোনোভাবে ভাগ করে দেখো তুমি আর মেলাতে পারছো না। দেখো এটা বলছে এমনি ট্রাপিজিয়াম, নর্মাল যে কোনো ট্রাপিজিয়াম, নর্মাল যে কোনো ট্রাপিজিয়াম হলে কিন্তু তার লাইন অফ সিমেট্রি থাকবে না। এখন কেউ কেউ আবার প্রশ্ন করবে যে ট্রাপিজিয়াম তো যে কোনো ট্রাপিজিয়াম বলেছে, তাহলে তো সমদ্বিবাহু ট্রাপিজিয়ামটাও ট্রাপিজিয়াম। এটা তো ঠিকই যে সমদ্বিবাহু যে ট্রাপিজিয়াম, যে এইটা আর এইটা যদি সেম হয় তাহলে সেটাও তো একটা ট্রাপিজিয়াম, তাহলে তাকে তো এইভাবে ভাগ করা যেতে পারে, তাকে সেক্ষেত্রে তো লাইন অফ সিমেট্রি পাওয়া যাবে। কিন্তু যখনই প্রশ্ন করবে যে এনি ট্রাপিজিয়াম, সেক্ষেত্রে কিন্তু যে কোনো ট্রাপিজিয়ামের ক্ষেত্রেই জিনিসটা সিদ্ধান্তটা সঠিক হতে হবে। ফলে তুমি ট্রাপিজিয়াম তো তুমি এভাবেও আঁকতে পারতে, তুমি তো ট্রাপিজিয়াম এভাবেও আঁকতে পারো। এটাকে কোনোভাবে ভাগ করা যাবে? যাবে না। তুমি না স্যার। ট্রাপিজিয়াম তো এভাবেও আঁকতে পারতে, এটাও তুমি করতে পারবে না। ফলে সমস্ত ট্রাপিজিয়ামের যখন প্রশ্ন উঠবে তখন বলতে হবে যে না, এর কোনো লাইন অফ সিমেট্রি নেই। এরপরে দেখো প্যারালিলোগ্রাম অর্থাৎ সামান্তরিক, সামান্তরিকের ক্ষেত্রেও দেখো কোনো লাইন অফ সিমেট্রি নেই। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমবাহু ত্রিভুজ, আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমাগুলো সমবাহু ত্রিভুজকে দুটি ইকুয়াল ভাগে ভাগ করে, এবং মধ্যমা বরাবর যদি আমি সমবাহু ত্রিভুজকে কী করি, ফোল্ড করি, দেখবে দুটো পোর্শন মিলে যাচ্ছে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে লাইন অফ সিমেট্রি কী হবে? লাইন অফ সিমেট্রি হবে যে তিনখানা। আইসোস্কেল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে হবে একখানা। দেখো এই একটা অর্থাৎ মাঝ বরাবর যদি ছাড়া আর কোনোভাবে দেখো তুমি এটাকে দুভাগ করতে পারছো না। এরপরে দেখো কিছু নাম্বারের ক্ষেত্রেও কিন্তু এই লাইন অফ সিমেট্রি লিখছে, এবং এই পরীক্ষায় কিন্তু এগুলো এসছে বেশ কয়েকবার। তুমি সেন্ট্রাল টেটের প্রশ্নগুলো দেখবে বা অন্যান্য স্টেটে যে সমস্ত টেটের প্রশ্ন এসছে সেগুলোতে দেখবে এর প্রশ্ন কিন্তু এক একটা করে থাকছে। দেখো এর ক্ষেত্রে লাইন অফ সিমেট্রি আছে, এর লাইন অফ সিমেট্রি আছে, মানে এক্ষেত্রে এখানে বোঝানো হয় যে কে কে সিমেট্রিক্যাল, কার কার লাইন অফ সিমেট্রি রয়েছে। দেখো সবার ক্ষেত্রে লাইন অফ সিমেট্রি পাওয়া নাও যেতে পারে। দেখো যদি একে ভাবো, তুমি একে ভাবো, এটাকে দেখো তুমি এখান থেকে ভাগ করেছো, তাহলে এই পোর্শন ইকুয়ালের লাইন অফ সিমেট্রি আছে। একে যদি ভাবো তাহলে এই পোর্শন ইকুয়াল লাইন অফ সিমেট্রি আছে, এর ক্ষেত্রেও আছে, এর ক্ষেত্রেও আছে। এগুলো মোটামুটি দেখো এগুলো সবার ক্ষেত্রে আছে, কিন্তু অনেকের ক্ষেত্রে তুমি পাবে না। ধরো তুমি পি এর ক্ষেত্রে কি কোনো লাইন অফ সিমেট্রি পাবে? না স্যার। পি কে তুমি কোথা দিয়ে ভাগ করবে যে এটাকে ইকুয়াল পোর্শনে ভাগ করতে পারবে? পাচ্ছ না। তুমি দেখো এফকে তুমি যে কোথা দিয়ে ভাগ করলে যে দুটো ইকুয়াল পোর্শনে ভাগ করতে পারবে? তাহলে এইটাও সিমেট্রিক্যাল নয়। তুমি জিকে তুমি কোনভাবে ভাগ করবে? দেখো তো কোনোভাবে দুটো ইকুয়াল পোর্শনে ভাগ করতে পারছো? এটাও হবে না। কিন্তু যদি আমি বলি এইচকে তো ভাগ করা যাবে। এইচকে তো ভাগ করা যাবে। দেখো তুমি যদি মাঝ বরাবর এইভাবে ভাগ করে দাও এবং এই পোর্শনটাকে উল্টের উপর দিয়ে দাও, তাকে মিলে যাচ্ছে, তাহলে কিন্তু এ কিন্তু সিমেট্রিক্যাল ফিগার।
তাহলে কোন কোন অ্যালফাবেটগুলো সিমেট্রিক্যাল সেটা কিন্তু পরীক্ষা অনেক সময় দেয়, এবং হয়তো দুটো বা তিনটে দিয়ে বলতে পারে যে এর মধ্যে কোনটা সঠিক। তো তোমাকে কিন্তু একটু ভালো করে বুঝে নিতে হবে যে এর মধ্যে কোনটা কোনটা সিমেট্রিক্যাল। বা প্রশ্নটা অনেক সময় ঘুরিয়ে করে যে এর কার কার ক্ষেত্রে মিরর ইমেজ সেম। দেখো তুমি এইচের এখানে যদি একটা মিরর রাখতে, এখানে যদি একটা মিরর রাখতে, তাহলে এই পাশের মিরর ইমেজ তৈরি হতো। তাহলে এই ইমেজটা দেখো, এই লাইনটা এখানে আসতো, এখানে এরকম একটা লাইন আসতো, এখানে একটা লাইন আসতো, সেম এইচ তৈরি হতো, ফলে এর মিরর ইমেজ সেম একেই দেবে। আবার অনেক সময় এই প্রশ্ন ধরো দিচ্ছে বি, বি এর মিরর ইমেজ কেমন দেবে? বি এর মিরর ইমেজ দেবে এই পোর্শনটা এখানে আসবে, দূরেরটা দূরে যাবে। তাহলে মিরর ইমেজ আর এটা কি সেম? না, সেম না। সি এর ক্ষেত্রে দেখো, সি হচ্ছে এইটা, এর মিরর ইমেজ যখনই বার করবে মিরর ইমেজটা হচ্ছে এইটা। তাহলে ইমেজ আর মিরর ইমেজ কি সেম? সেম নয়। তাহলে কোন কোনগুলোর ক্ষেত্রে মিরর ইমেজ আর ইমেজটা সেম সেটাও কিন্তু অনেক সময় দেয়, কখনো কখনো সিমেট্রিক্যাল বা সিমেট্রিক্যাল নয় সেই প্রশ্ন করে থাকে। ফলে এই দুটো জায়গায় কিন্তু একটু একবার জাস্ট দেখে নিলেই কিন্তু তোমরা কিন্তু মোটামুটি এই অঙ্কগুলো করে ফেলতে পারবে। এবং এটা দেখবে তোমরা যখন প্রশ্নপত্র নিজেরা ঘাটবে তখন দেখবে এর মধ্যে কিন্তু মোটামুটি পাবে। আজকে আর এরপরে আর পড়াবো না, এরপরে টুকু ট্যাসিলেশন থেকে পরের দিন আমরা পড়িয়ে দেবো। ট্যাসিলেশন, ইন্ডাকটিভ, রিডাকটিভ রিজনিং, এই পোর্শনটুকু পড়িয়ে দেবো পরের দিন। আর একটু অঙ্কের জায়গাটাও একটু শুরু করব, ঠিক আছে? আমরা এই দুটো স্যার ম্যাথে কোন চ্যাপ্টার স্টার্ট করবেন, মানে এটার পরে? ম্যাথে শুরু করব হচ্ছে নাম্বার সিস্টেমের জায়গাটা। ঠিক আছে স্যার। আর স্যার এই ক্লাস নোটটা তাহলে একটু অ্যাপে পাঠিয়ে দেবো। আপলোড করে দেবেন, মানে টিচমি অ্যাপে। হ্যাঁ হ্যাঁ, এটা পাঠিয়ে দেবো। এটা একটু পড়ে রাখবে, পড়ে এবং নেক্সট দিন এসে দেখে রাখবে। যদি কোথাও মনে হয় যে প্রবলেম হচ্ছে বা কিছু, তাহলে আমার এসে নেক্সট দিন বলবে, আর আমি এটা দিয়ে রাখবো। আর একটু পড়া করে আসবে, যাতে আমি কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারো। প্রত্যেককেই বলছি, ক্লাসটা চুপচাপ বসে থাকার জায়গা নয়। অনেকে হয়তো অনেক রকম পরিবেশের মধ্যে থেকে ক্লাস করো, সেটা আমি বুঝতে পারছি। অনেক সময় বাড়িতে থেকে পরিবেশ, এমন পরিবেশ থাকে অনেক সময় ক্লাস করতেও আমাদের অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। এর মধ্যে যতটা পারবে কমিউনিকেট করবে অন্যদের সাথে। যদি কোনো অসুবিধা হয় পড়তে গিয়ে ক্লাসে বা ক্লাসের বাইরে আমাকে জানাতে পারো যে এখানে এখানে আগের দিনের পড়ায় প্রবলেম হচ্ছে বা অন্য কিছুতে কোনো প্রবলেম হচ্ছে। আমি চেষ্টা করব সেটার তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার, যতটা আমার দ্বারা সম্ভব হবে। আর বাকি নিজেরা দেখো, ক্লাসরুমে আমাদের এখানে আমার পক্ষে, আমি জানি না বাকি স্যারেরা কী করছেন, আমার পক্ষে খুব বেশি পরিমাণে অঙ্ক করানো, খুব বেশি পরিমাণে থিওরি পড়ানোর সময়ও নেই আর সুযোগও নেই, দুটোরই অভাব রয়েছে। ফলে করতে হবে তোমাকে। তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের লাভ। থিওরির জায়গাটা বা যে যে জায়গাগুলো আসছে, যে জায়গাগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো করিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়ার জায়গাটুকু আমার। অঙ্ক ক্লাসে যতটা সময় পাবো আমি চেষ্টা করবো ততটা প্রত্যেকটা টাইপের বা বিভিন্ন টাইপের যেন এক একটা করে তোমাদের দেখিয়ে দিতে পারি, যাতে তোমাদের বাকি ওই ধরনের অঙ্ক আসলে তোমরা যেন করে ফেলতে পারো। কিন্তু বাকি তো তোমাকে প্র্যাকটিস বা ওই ধরনের যা আছে বাকি সেগুলোকে তোমাকেই করতে হবে। ফলে যার কাছে যে বই আছে, যা কিছু আছে, সেগুলো দিয়ে নিজেরা প্র্যাকটিস করো। করার পরে যদি যেখানে যেখানে অসুবিধা হবে সেগুলো আমায় পার্সোনালিও জানাতে পারো বা গ্রুপেও জানাতে পারো। আমি চেষ্টা করবো গ্রুপে জানালে সবচেয়ে ভালো, তাতে কী হবে সবার জন্য ওপেন থাকছে। যদি অন্যরা বন্ধুরা কেউ ট্রাই করতে চায় তো ট্রাই করে দেখতে পারে। স্যার গ্রুপটাতে তো শুধু অ্যাডমিন অনলি করা আছে, মানে আমরা তো সেখানে মেসেজ করতে পারবো না। কেন, তোমাদের একটা ডাউট ক্লিয়ারিং এর গ্রুপ রয়েছে না? হ্যাঁ হ্যাঁ, ওটাতে করতে পারবো, কিন্তু ওটাতে মানে সায়েন্স আর্টস সবাই আছে, সেই কারণেই জিজ্ঞেস করলাম আর কি। অসুবিধা নেই। তোমার প্রবলেম হলে তুমি, আর্টসের মানুষেরা যখন প্রশ্ন করতে পারছে তুমি কেন করতে পারবে না? স্যার বলছিলাম ম্যাথের জন্য কি কোনো বই, মানে আপার প্রাইমারি টেটের জন্য কোনো স্পেসিফিক বই কিনবো? আপার প্রাইমারি টেটের জন্য তো কোনো বই বাজারে আছে বলে তোমার জানা নেই? আছে কি? না স্যার, রিতার একটা বই আছে সায়েন্স আর ম্যাথের জন্য, নতুন বেরিয়েছে এই রিসেন্ট। আমি দেখিনি এখনো নতুন কোনো বই বেরিয়েছে। রিতার বললে যখন আমি তাও একটু দেখবো পারে যে বই আছে কি না। যদি তোমাদের কাছে যে প্রাইমারি টেটের যে বইটা, ওই প্রাইমারি টেটের কী বই পড়ছো তোমরা? স্যার প্রাইমারি টেটের তো সেরকম কিছু কিনিনি, তবে আমার কাছে ওই সুবীর দাসের কম্পিটিটিভের জন্য ম্যাথের বইটা আছে। আচ্ছা, সুবীর দাস। হ্যাঁ, ওটা ম্যাথের
ম্যাথের পোর্শনটুকুর জন্য ওটা এনাফ, মানে অনেক আরও বেশি বলা চলে, সেটা ঠিক আছে। হ্যাঁ স্যার। সেটা তোমার অন্য জায়গাতেও লেগে যাবে, সেটা ভালো। কিন্তু যদি টেটের কোনো বই কারো কাছ থেকে পেয়ে যাও, তাহলে টেটের বইটা একটু প্র্যাকটিস করতে পারো। স্যার কোন অথারের একটু বলবেন মানে? টেটের বাংলা কিনতে চাইছো না ইংরেজি? বাংলা কিনতে চাইলে ছায়া প্রকাশনীর বই রয়েছে একটা, তপতি পাবলিশার্সের একটা বই রয়েছে। ছায়াটা অনেকে পড়ে দেখি, ছায়াটা কিনতে পারো, ছায়াটা ভালো বই। ছায়াটা আমার কাছেও রয়েছে, ছায়াটা আমি আমি নিজেও ফলো করি। ছায়াটা দেখতে পারো, ছায়াটা খারাপ নয়। আর যদি সেন্ট্রাল টেট টার্গেট হয়, তাহলে আরিয়ান্তের বইটা খুবই ভালো। আরিয়ান্তের বইটা দেখতে পারো, আরিয়ান্তের বইটা যথেষ্ট ভ্যারাইটি রয়েছে, আরিয়ান্তের বইটা ভালো স্ট্যান্ডার্ড বই। মানে সেন্ট্রাল টেট যদি টার্গেট হয় বা অন্য স্টেটের টেট যদি টার্গেট থাকে, তাহলে আরিয়ান্তের বইটা সাফিসিয়েন্ট, মানে প্রাইমারি টেটের কথা বলছি। এবার আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে এখনও তো আপার প্রাইমারি টেটের যে কী হবে সেও তো একটা ডাউট রয়েছে, বলা যাচ্ছে না আপার প্রাইমারি টেট নিয়ে কী হচ্ছে চলছে। আর যেহেতু বিগত দিনে পরীক্ষাও হয়নি, তো ফলে বোঝা যাচ্ছে না যে এখানে কী প্রশ্ন আসবে বা কোন জায়গা থেকে আসবে বা কী করা হবে এখানে। স্যার লাস্ট তো ওই 16 সালে হয়েছিল, কিন্তু সেটার কোশ্চেনটা তো অনেকটাই সহজ ছিল, মানে ম্যাথের কথা বলছি আর কি। এটার সাথে এবারেরটা কী হবে বোঝা যাচ্ছে না। তবে ম্যাথ তোমাদের খুব বেশি হাই স্ট্যান্ডার্ডের ম্যাথ আসবে না, ম্যাথ সহজই আসবে, এই নিয়ে নিশ্চিত থাকো। কারণ বুঝতে পারছি না, হয়তো ওরা হয়তো প্রথমে একটা টেট টাইপের পরীক্ষা নেবে, দেন হয়তো সাবজেক্টের পরীক্ষা নেবে, দুটোই হয়তো একসাথে হবে। হ্যাঁ স্যার, সাবজেক্ট তো 25 নম্বরের হবে, ওটা এতে লেখাই আছে। এবার টেটের ক্ষেত্রে তোমাদের যা টেট পড়েছো, প্রাইমারি টেট বা যা কিছু পড়ছো, তাতেই এনাফ, তাতেই হয়ে যাওয়ার কথা। আর সাবজেক্টের ক্ষেত্রে একদম বেসিক যা অঙ্ক টঙ্ক শিখেছো, বা যদি অন্য সাবজেক্টের হয়ে থাকো, স্যার ব্যাস। সাবজেক্টে কি মানে এসএলএসটি মানে সিলেবাস হবে, মানে সাবজেক্ট মানে ম্যাথের কথা বলছি। এসএলএসটি সিলেবাস অতটাও হবে না, ওর থেকে আরও নিচু হবে। তবে এসএলএসটির একদম বেসিক জায়গাগুলো পড়তে পারো, এসএলএসটিতে যা পড়েছো বা হ্যাঁ তার। স্যার, বিএসসি পোর্শন পড়বো নাকি? হ্যাঁ, বিএসসি পোর্শন থেকে তো প্রশ্ন আসবেই অবশ্যই, এবং সাথে হয়তো তুমি একটু 11-12-এর যে সমস্ত পোর্শনগুলো সেগুলো একটু ফলো করতে পারো। বেশিরভাগটাই বিএসসি থেকে, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যদি ম্যাথামেটিক্স সাবজেক্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বিএসসির প্রশ্নই আসবে, নিশ্চিত থাকো প্রায় প্রায়। বিএসসি যে সমস্ত একদম বেসিক প্রশ্ন, যেগুলো একদম দেখে উত্তর করা যাবে, সেই সব প্রশ্নের প্রতি একটু বেশি জোর দেবে। মানে খুব কমপ্লিকেটেড এখানে প্রশ্ন করবে না, যেমন আপার প্রাইমারি লেভেলটা তো একদম 9-10 থেকে নিচে দেয়, ফলে 9-10-এ যা কিছু পড়েছো তার থেকে বুঝতে হবে যে স্ট্যান্ডার্ডটা তার থেকে নিচে যাবে, ফলে সেই অনুযায়ী। এবং সবটা কভার করা জরুরি, মানে অল্প পড়ো বাট সবটা কভার করো এবং সবটা পড়ো, যতটা যা প্র্যাকটিস করা যায়। তারপরে যদি ওদের কোনো মডেল, কোনো কোশ্চেন বেরোয়, তাহলে হয়তো বোঝা যাবে যে আলটিমেটলি ওরা কী করতে চলেছে বা কী। এখনও তো ওদের নিজেদেরই ঠিক করে উঠতে পারেনি কী করবে। ঠিক আছে, করতে থাকো, কোনো অসুবিধা হলে জানি। ঠিক আছে স্যার, হ্যাঁ। আর বৃহস্পতিবার অ্যাজ ইট ইজ যেমন ক্লাস হয়, বৃহস্পতিবার ক্লাস হয়। হ্যাঁ স্যার, ঠিক আছে।